যে কমন লাইসেন্স যেগুলো আছে সেগুলো তো লাগবেই, সেই কমন লাইসেন্সের পাশাপাশি এক্সট্রা যে লাইসেন্স সেগুলো হচ্ছে এই লাইসেন্সগুলো। যেমন ধরেন পেইন্ট ইন্ডাস্ট্রিতে গতকালকে আমি বলেছিলাম যে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট যেটা আছে, ইনভেস্টমেন্ট সার্টিফিকেটের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইনভেস্টমেন্ট সার্টিফিকেটে আপনার এটা প্রয়োজন হবে, কারণ যদি আপনি মেশিনারিজ বা র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করতে চান তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রথমতই আপনার বিডার পারমিশনটা প্রয়োজন হবে, 1 নাম্বার। 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে বিএসটিআই সার্টিফিকেট লাগবে পেইন্টের জন্য, যেটাকে আমরা বলি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই, এদের লাইসেন্স লাগবে। তারপরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে বয়লার সার্টিফিকেট যেটা আছে, সেই বয়লার সার্টিফিকেট আপনাদের প্রয়োজন হবে যদি পেইন্টে আপনার কোনো কাজে বয়লার লাগে। তারপরে যেটা হচ্ছে ওয়েবার সার্টিফিকেট, যদি জেনারেটর থাকে সেক্ষেত্রে এক্সপ্লোসিভ যেটা আছে, এক্সপ্লোসিভের যে লাইসেন্স সেটা প্রয়োজন হবে বিস্ফোরক অধিদপ্তরের, যেহেতু আপনারা পেইন্টে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিয়ে কাজ করেন সেক্ষেত্রে এটার ক্ষেত্রে লাগবে। তারপর হচ্ছে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স, এবং আরেকটা হচ্ছে গিয়ে ইপিবি, যদি এক্সপোর্ট করতে চান তাহলে অবশ্যই ইপিবি সার্টিফিকেট আপনাদের বাধ্যতামূলকভাবে প্রয়োজন হবে। এবার আসেন ফুড প্রসেসিং এর ক্ষেত্রে কোনটা কোনটা লাগবে। ফুড প্রসেসিং এর ক্ষেত্রে সর্বপ্রথম ইনভেস্টমেন্ট সার্টিফিকেট যেটা আছে সেটা তো অবশ্যই লাগবে। তারপর হচ্ছে বিএসটিআই ইন্ডাস্ট্রি ফুড সেফটিতে আপনাদের বাধ্যতামূলকভাবে যেটা হচ্ছে বিএসটিআই প্রয়োজন হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে বিএফএসএ সার্টিফিকেট, যেটাকে বলি আমরা নিরাপদ খাদ্য যে অধিদপ্তর আছে, অর্থাৎ বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, যে কোনো খাদ্য তৈরির ক্ষেত্রে, নিরাপদ খাদ্য তৈরি করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের বিএফএস এর যে সার্টিফিকেশন সেটা ম্যান্ডেটরি ভাবে আপনাদের প্রয়োজন হবে। তারপরে যেটা হচ্ছে ওয়েবার সার্টিফিকেটটা আপনাদের প্রয়োজন হবে যদি সেখানে অবশ্যই জেনারেটর থাকে তাহলে সেক্ষেত্রে। তারপর হচ্ছে ইপিবি এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা আছে, যদি এক্সপোর্ট করেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলকভাবে যেটা হবে যে ইপিবি সার্টিফিকেটটা আপনার বাধ্যতামূলকভাবে প্রয়োজন হবে। সো এই গেল হচ্ছে কি ফুড প্রসেসিং এর ক্ষেত্রে। এবার আসেন হসপিটালের ক্ষেত্রে মোটামুটি 22টা সার্টিফিকেট লাগে। 22টার মধ্যে প্রথমত যেটা হচ্ছে যে আমাদের কমন সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো প্রয়োজন হবে। এর পাশাপাশি যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে হসপিটাল বা ক্লিনিক, যেমন হসপিটালের ক্ষেত্রে হসপিটাল লাইসেন্স এবং ক্লিনিকের ক্ষেত্রে ক্লিনিক লাইসেন্স, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে আপনার এটা বাধ্যতামূলকভাবে নিতে হবে। তারপর হচ্ছে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স যেটা আছে, অর্থাৎ ডায়াগনস্টিক সেন্টার আপনার দেখবেন যে হসপিটালগুলোতে বিভিন্ন ল্যাবরেটরি টেস্টিং সিস্টেম থাকে, যদি এগুলো থাকে তাহলে সেক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে কি করতে হবে, বাধ্যতামূলকভাবে এই লাইসেন্সটা নিতে হবে। তারপর হচ্ছে প্রাইভেট ব্লাড ব্যাংক লাইসেন্স, আমি আবার বলছি প্রাইভেট ব্লাড ব্যাংক লাইসেন্স যেটা আছে সেটা প্রয়োজন হবে যদি আপনার সেখানে ব্লাড ব্যাংক থাকে। তারপর হচ্ছে ড্রাগ লাইসেন্সটা প্রয়োজন হয় বেসিক্যালি আপনাদের এখানে যদি কি থাকে যে হসপিটালের মধ্যে যদি কোনো ফার্মাসি থাকলে তাহলে সেক্ষেত্রে ফার্মাসির জন্য আলাদা ড্রাগ লাইসেন্সের প্রয়োজন হবে। তারপর হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম অ্যাটমিক এনার্জি কমিশন। আপনারা জানেন যে রেডিওলজি রিলেটেড যে বিষয়গুলো আছে, রেডিওলজি আপনারা জানেন যে এক্স রে, তারপরে হচ্ছে গিয়ে রেডিওথেরাপি, তারপরে এই ধরনের বিভিন্ন ধরনের যেমন এমআরআই, এগুলোতে যেটা হয় যে বিভিন্ন রেডিওথেরাপি রে ইউজ করা হয়। ইনফ্যাক্ট যে টেকনোলজি এই টেকনোলজিটার জন্য আপনাকে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের কাছ থেকে একটা এনওসি নিতে হবে। তারপরে যেটা হয় আপনার হসপিটালে যদি আপনি কোনো ধরনের ড্রাগ ইউজ করেন, ড্রাগ বলতে এটা হচ্ছে গিয়ে নাইকোটিক্স এর ক্ষেত্রে যেটা হয় নাইকোটিক লাইসেন্স, এটা আপনাকে আমি বলি হসপিটালগুলোতে যেটা দেখবেন যে আপনারা হসপিটালগুলোতে অ্যানেস্থেসিয়া দেয়া হয়, এই অ্যানেস্থেসিয়া কিন্তু খুব মারাত্মক একটা নাইকোটিক্স। এই নাইকোটিক্স এর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনাকে এই ড্রাগের এই লাইসেন্সটা বেসিক্যালি প্রয়োজন হয়। এটা দেয় হচ্ছে ডিপার্টমেন্ট অফ নাইকোটিক্স কন্ট্রোল যারা আছে এরা দেয় এটা। এবং দেখেন একটা হসপিটাল ফার্মাসিউটিক্যাল যে একটা লাইসেন্স এক্সট্রা যোগ হবে কিসের, যদি তারা কি করে যে মাদকাসক্ত ব্যক্তিদের জন্য কোনো প্রকার ঔষধ তৈরি করে তাহলে সেক্ষেত্রে সেখানে যেটা হবে যে বাধ্যতামূলকভাবে এখানে একটা নাম বেসিক্যালি যোগ হবে, একটা লাইসেন্স যোগ হবে, সেটা হচ্ছে নাইকোটিক্স লাইসেন্স। বিকজ নাইকোটিক্স এর ট্রিটমেন্টের জন্য যদি কোনো ড্রাগ কেউ প্রডিউস করে তাহলে সেক্ষেত্রে তার নাইকোটিক্স এর বাধ্যতামূলকভাবে লাইসেন্স নিতে হয়, এটা বাধ্যতামূলকভাবে তাদেরকে নিতে হবে, এটা কোনো বিকল্প ব্যবস্থা নেই, ঠিক আছে। এটা গেল হচ্ছে হসপিটালের বিষয়।
তারপরে আসেন রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে কি কি বিষয় আছে? রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা জানেন যে রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে প্রথমে তো আপনাদের এই যে লাইসেন্স গুলো, যেটা হচ্ছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, ট্রেড লাইসেন্স, টিন বিন, ফ্যাক্টরি ফায়ার লাইসেন্স, তারপরে হচ্ছে মেম্বারশিপ অফ অ্যাসোসিয়েশন, তারপরে হচ্ছে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট, তারপরে হচ্ছে বিদ্যুৎ কানেকশন, অকুপেন্সি সার্টিফিকেট, গ্যাস কানেকশন, ওয়াটার কানেকশন এবং ফাইনালি হচ্ছে ট্রেডমার্ক। এগুলো তো বেসিক্যালি প্রয়োজন হয়। তার সাথে যেটা হচ্ছে যে এক্সট্রা রেডিমেড গার্মেন্টস এর জন্য আপনার বয়লার লাইসেন্স লাগবে, তারপরে যেটা হচ্ছে যে আপনার ওয়েবার সার্টিফিকেট লাগবে, এক্সপ্লোসিভ সার্টিফিকেট। যদি আপনার এখানে আপনি যদি কোনো কারণে যে 100 লিটারের বেশি ডিজেল যদি কোথাও আপনি কি করেন মজুদ করেন, অথবা সরি 1000 লিটারের বেশি যদি কোনো ডিজেল আপনি মজুদ করেন বা অ্যাডহেসিভ ইউজ করেন বা কোনো কেমিক্যাল ইউজ করেন, সেটার জন্য আপনার এক্সপ্লোসিভ ডিপার্টমেন্টের লাইসেন্স আপনার লাগবে। তারপর হচ্ছে বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্স, এটা আপনার বাধ্যতামূলক ভাবে লাগবে যদি আপনি 100% এক্সপোর্ট করতে চান। ইপিবি প্রয়োজন হবে যদি আপনি এক্সপোর্ট করতে চান। তারপরে যেটা হচ্ছে যে আপনার এখানে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স যেটা আছে সেটা লাগবে। তবে যেটা হয় যদি আপনি কাট টু প্যাক হন তাহলে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এনওসি নিলেই হবে, আপনার এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে না। এরপরে আসেন অটো রাইস মিল। অটো রাইস মিলের ক্ষেত্রে যেটা হয় যে ওই কমন লাইসেন্স গুলো তো আছেই, তার সাথে যেটা হচ্ছে ফুড ওয়ারিং অ্যান্ড সেলস লাইসেন্স, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফুড থেকে নিতে হয়। তারপরে হচ্ছে কি রাইস কালেকশন, যেটা হয় যে রাইস কালেকশনের যে বিষয়টা আছে সেই রাইস কালেকশনের যে লাইসেন্সটা সেটা প্রয়োজন হবে ডিপার্টমেন্ট অফ ফুড থেকে। যদি আপনি কোনো কারণে পেডি যেটাকে আমরা বলি পেডি বা রাইস যদি আপনি কোনো জায়গা থেকে যদি কালেকশন করতে চান তাহলে সেক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ ফুডের এই এক্সট্রা 2টা লাইসেন্স লাগবে। তারপর হচ্ছে অনলাইন বিজনেস। আপনারা অনেকেই অনলাইন বিজনেস সম্বন্ধে জানবেন যে অনলাইন বিজনেসে আমাদের যে কমন লাইসেন্স গুলো, বিজনেস লাইসেন্স, ট্রেড লাইসেন্স, টিন বিন, এগুলো তো লাগবেই। তার সাথে আবার অনলাইন ব্যবসার জন্য আপনারা জানবেন যে এখন যেটা হয় যে ই কমার্স যেটাকে আমরা বলি, এই ই কমার্স যেটা আছে সেটা যদি কেউ করতে চায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে একটা লাইসেন্স নিতে হবে। সেটাকে বলা হচ্ছে রেজিস্টার অফ জয়েন্ট স্টক অফ কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে একটা নিতে হয় যে অনলাইন বিজনেস লাইসেন্স। এটা ম্যান্ডেটরি ভাবে কি করতে হবে, যারা অনলাইনে ব্যবসা করবে তাদেরকে এই লাইসেন্সটা নিতে হবে। দেখেন আপনাদের আর কারো কোনো প্রকার প্রশ্ন আছে কিনা? যেটু যতটুকু পড়ালাম এতটুকুর মধ্যে আর একটা বিষয় হোটেল লাইসেন্স। ভাই একটা কোশ্চেন ছিল। বলেন ভাইয়া প্লিজ। ভাইয়া বলেন, ভাইয়া বলেন, শুনতে পাচ্ছেন আপনি? আপনি মোস্ট প্রবাবলি শুনতে পাচ্ছেন না। এই ফাঁকে স্যার হ্যালো হ্যালো ভাইয়া শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। বুঝছি যে বিস্ফোরক লাইসেন্সটাতে কি 1000 লিটার না 2000 লিটার ডিজেলটা? ভাইয়া 1000 লিটার ডিজেল ভাইয়া। আচ্ছা এটার কি ভাইয়া একটু কি রেফারেন্সটা করা যাবে? রেফারেন্সটা হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যাক্ট যেটা আছে ভাইয়া, ওই পেট্রোলিয়াম অ্যাক্টে বলে দেয়া আছে ভাইয়া এটা। ওকে ঠিক আছে ঠিক আছে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, গতকালকে কোশ্চেনটা ছিল, পরে আর কি নেটের সমস্যার কারণে হয়তোবা আমরা সবাই মানে ক্লাসটা অফ করছি। সেটা হচ্ছে যে আপনার বয়লার লাইসেন্স যে 5 বছর অন্তর অন্তর রিনিউ করতে হয়, এটা আপনি একটু গতকালকে বলছিলেন রেফারেন্স দিবেন আর কি, কোথায় এটা আছে? আমি দিয়ে দিয়েছি গ্রুপে, আইনটা দিয়েছি গ্রুপে, আমি আইনটা দিয়েছি আপনাদের ইয়ের জন্য, রেফারেন্সের জন্য। গতকালকে একটা আইন দিয়েছিলাম, সেটা পেয়েছিলেন? এই যে বাংলাদেশ বয়লার রেগুলেশন 1951, এটা পেয়েছেন? স্যার দেখিনি তো স্যার, পাইনি এখনো। পাননি? দেখেন তো, এখন খুঁজেন তো। এই যে দেখা যায় এটা, এটা দেখেন তো এটা পাচ্ছেন কিনা। এই যে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন, এটা পেয়েছেন? এই যে এটা এটা এই যে এটা। জি ভাইয়া বলেন। মিডিয়ার ক্ষেত্রে কি কি লাইসেন্স দরকার হয়? মিডিয়া ভাইয়া? জি জি ভাইয়া। আচ্ছা, মিডিয়ার জন্য কমন লাইসেন্স গুলো লাগবে। মিডিয়ার জন্য শুধু একটা স্পেশাল লাইসেন্স লাগে, সেটা হচ্ছে আমাদের তথ্য মন্ত্রণালয়ের একটা লাইসেন্স আছে। যে লাইসেন্সটা আপনার প্রয়োজন হবে যদি আপনি কোনো টেলিভিশন অথবা যদি কোনো সংবাদপত্র চালু করতে চান,
তাহলে সেক্ষেত্রে ওই আমাদের তথ্য মন্ত্রণালয়ের যে লাইসেন্সটা এটা প্রয়োজন হয় ভাইয়া, ঠিক আছে? আর 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 কিছু, আর এটা ছাড়া কি আর কোনো লাইসেন্স আছে ভাইয়া? বিটিআরসি বা স্পেশাল লাইসেন্স ওই একটাই ভাইয়া, বুঝতে পারছেন? প্রথমটা হচ্ছে ট্রেড লাইসেন্স, 3 দিন, ইনকর্পোরেশন সার্টিফিকেট, এগুলো তো লাগবেই, দিজ আর দ্য কমন থিংস। এর সাথে এক্সট্রা আপনার যেটা লাগবে সেটাকে বলা হয় ব্রডকাস্ট লাইসেন্স ভাইয়া। এই ব্রডকাস্ট লাইসেন্সটা বেসিক্যালি আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে ভাইয়া নিতে হয়। আপনাদের তো দীপ্ত টিভি, তাই না ভাইয়া? জি 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 ভাইয়া, আমাদের দীপ্ত টিভি আছে ভাইয়া ব্রডকাস্ট লাইসেন্সটা, তাই না? আদারওয়াইজ তো ওরা আমাদের আছে করতে পারতো না। সো ব্রডকাস্ট লাইসেন্স একটা মাত্র ব্রডকাস্ট লাইসেন্স যেটা তথ্য মন্ত্রণালয় দেয়, ওই লাইসেন্সটা সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল লাইসেন্স, বা যেটা হচ্ছে যেটাকে বলি আমরা যে খুবই কার্যকারী একটা লাইসেন্স আর কি। আর যেটা, আর কোনো প্রশ্ন ভাইয়া আপনার এন্ড থেকে? না ভাইয়া, বিটিআরসির কি কোনো কিছু দরকার আছে ভাইয়া? বিটিআরসি, আচ্ছা, বিটিআরসির কিছু প্রয়োজন আছে কিনা ভাইয়া? জি, বিটিআরসির প্রয়োজন আছে ভাইয়া। যদি আপনার যেটা হয় যে আপনি স্ট্রিমিং সার্ভিস করেন, স্ট্রিমিং কোনো কিছু করেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিটিআরসি লাইসেন্স লাগবে ভাইয়া। আপনার লাইভ স্ট্রিমিং করেন না ভাইয়া? দীপ্ত টিভি কি লাইভ স্ট্রিমিং করে? তাহলে ভাইয়া সেক্ষেত্রে বিটিআরসি লাইসেন্স লাগবে। জি, বিটিআরসি পারমিট, রেডিও ফ্রিকোয়েন্সি লাইসেন্স বলে এটাকে ভাইয়া, ওইটা লাগবে ভাইয়া তখন আপনার। ভাইয়া যদি আপনি ব্রডকাস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার বিটিআরসির এই লাইভ স্ট্রিমিং করার জন্য বেসিক্যালি আপনার ব্রডকাস্ট লাইসেন্সিং লাগবে ভাইয়া। জি বলেন ভাইয়া। আর হচ্ছে ভাইয়া মানে কিছু মিডিয়া আমাদের আছে কিনা আমি আসলে কনফার্ম না, বাট কিছু মিডিয়ার ক্ষেত্রে আমি যেটা করছি লাইসেন্স নিয়ে যেটা কাজ করলাম, দেখলাম যে ওরা আর্থ স্টেশন থেকে ওদের একটা অনুমোদন নেওয়া আছে, একটা সার্টিফিকেট নেওয়া আছে। আর্থ স্টেশন ওই কি ওই যে বঙ্গবন্ধু কি যেন একটা স্যাটেলাইট নাকি, ও আচ্ছা আচ্ছা, ওইটা থেকে নিয়েছে, কারণ ওই যে ভাইয়া ব্রডকাস্টিং এর জন্য ওরা ওই স্যাটেলাইট ইউজ করে, এই জন্য ভাইয়া ওটা যদি ওরা এইভাবে যদি করে যে স্যাটেলাইটের মাধ্যমে করে, তাহলে সেক্ষেত্রে আর বিটিআরসি প্রয়োজন হয় না, তখন ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা আছে সেটা প্রয়োজন হবে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আর আরেকটা বিষয় ভাইয়া, যে ফুড প্রসেসের ক্ষেত্রে যেটা বললেন, ফুড প্রসেসের ক্ষেত্রে যেটা বলেন, এখানে 2টা না 3টা লাইসেন্স এরিয়া, এখানে কি আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদের যেমন হালাল ইয়াটা দেওয়া আছে, তারপর আরো বেশ কিছু লাইসেন্স দেওয়া আছে, এগুলো কি রিকোয়ার্ড আসলে ভাইয়া? হালাল, আপনি যদি হালাল ফুড এক্সপোর্ট করতে চান ভাইয়া, ঠিক আছে, হালাল ফুড এক্সপোর্ট করতে চাইলে তাহলে সেক্ষেত্রে আপনার হালাল সার্টিফিকেশনের জন্য বেসিক্যালি আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনার একটা লাইসেন্স দিবে। আবার যেটা হচ্ছে যে আপনি যদি ইয়া করেন ভাইয়া, যেমন ধরেন যে কিছু স্পেশাল সার্টিফিকেশন আছে ফুডের ক্ষেত্রে, ওগুলোর জন্য আলাদা কিছু রিকোয়ারমেন্ট আছে। তবে মেইন দুটো যে স্পেশাল লাইসেন্স, একটা হচ্ছে গিয়ে আপনার আমাদের বাংলাদেশ ফুড সেফটি অথরিটি যারা আছে তাদের একটা লাইসেন্স, এবং আরেকটা হচ্ছে গিয়ে আপনার ফুডের জন্য ইয়েদের লাইসেন্স, যেটা হচ্ছে বিএসটিআই এর লাইসেন্স। এবং জানেন যে আপনারা, আচ্ছা দাঁড়ান আমি একটা জিনিস দেখাই আপনাকে, যেমন ধরেন বিএসটিআই এর যে লিস্টটা ভাইয়া, এখানে হচ্ছে 273+26 এই কয়টা ফুডের, এই কয়টা বিষয়ের জন্য লাইসেন্স নিতে হবে। যেমন ফুড এবং কৃষির জন্য দেখেন এখানে 100 ইয়ের ক্ষেত্রে কি নিতে হবে লাইসেন্স, আপনার বিএসটিআই লাইসেন্স নিতে হবে। এর মধ্যে কি কি আছে সেটা দেখেন, যে এটার মধ্যে এই যে দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আটা থেকে শুরু করে আটা, ময়দা, ব্রেড, বিস্কুট, লজেন্স, এগুলো এই রিলেটেড যেটা আছে টোটাল 100টা ফুড আইটেম আছে, যে 100টা ফুড আইটেমের জন্য আপনাকে বাধ্যতামূলকভাবে বিএসটিআই লাইসেন্স নিতে হবে। আর যদি আপনি হালাল ফুডের জন্য যদি কোনো লাইসেন্স নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ইয়ে থেকে নিতে হবে, যেটা হয় আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা নিতে হবে। জি ক্লিয়ার ভাইয়া? জি থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা বোধহয় আছে প্রিমিসেস রেজিস্ট্রেশন লাইসেন্সটা। কোনটার ভাইয়া? ফুডের? হ্যাঁ ফুডের জন্য প্রিমিসেস রেজিস্ট্রেশন লাইসেন্সটা। প্রিমিসেস রেজিস্ট্রেশন লাগে যদি আপনি ফ্রোজেন ফুড বিক্রি করেন ভাইয়া। আপনারা কি ফ্রোজেন ফুড বিক্রি করেন? না ফ্রোজেন না, যে কোনো ফুডই তো আপনি ফুড প্রসেস করলেই হচ্ছে যে লাগবে। যেমন আমি যেটা জানি যে ভাই প্রিমিসেস লাইসেন্সটা শুধুমাত্র ইয়ের ক্ষেত্রে লাগে, ফ্রোজেন ফুডের জন্য লাগে। না না ভাই, আমরা হরলিক্সও এটা আমরা প্র্যাকটিস করতাম। হ্যাঁ হরলিক্সও ছিল। এখন এটা আচ্ছা ভাইয়া, এটা আমার জানা ছিল না। আমি এটা জানতাম যে বেসিক্যালি আমি ইয়েকে জিজ্ঞাসা করছিলাম বাংলাদেশ ফুড সেফটি অথরিটিকে, তারা বলছে যে ভাই যদি ফ্রোজেন ফুড কে ওয়ান স্পটে করে
তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা তাদেরকে ইয়ার প্রিমিসেস লাইসেন্সটা নিতে হয়। না না, এখানে প্রিমিসেস, আচ্ছা হয়তো সো এটা হইতে পারে ভাইয়া। জি, ওই প্রিমিসেস রেজিস্ট্রেশনটা ভাইয়া হচ্ছে কি যে ওই আমার হচ্ছে যে লোকজন জানে ফিট টু ওয়ার্ক এবং হচ্ছে ওর ফুড কন্টামিনেশন ওর মাধ্যমে হচ্ছে কমিউনিকেটেবল ডিজিজ নাই, এটা আসলে এনশিওর করার কি, এটা এনশিওর করার জন্য যারা হোয়াইট এরিয়াতে কাজ, এটা খুব সম্ভবত সিভিল সার্জন থেকে নিতে হয় আর কি ভাই, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিভিল সার্জন থেকে নিতে হয়। আর আচ্ছা এটা হ্যাঁ, আর এটা যদি ইউনিয়ন সরি সিটি কর্পোরেশনে হলে সিটি কর্পোরেশন থেকে নিতে হয়। বুঝতে পারছি বুঝতে পেরেছি ভাইয়া। জি, এটা ভাই আপনার ইয়ের জন্য নিতে হবে, ক্যান্টিন আছে না ভাই, আপনার সিটি থাকে তাহলে আপনাকে এটা বাধ্যতামূলক হবে নিতে হবে। জি ভাই, ক্যান্টিনের জন্য এটা নিতে হয় ভাইয়া প্রিমিসেস লাইসেন্স। হ্যাঁ মানে এখানে লটা হচ্ছে যে ভাইয়া যারা হচ্ছে যে ফুড প্রসেস করবে, স্পেশালি যেটাকে বলে হচ্ছে সিটিকিউ, ক্রিটিক্যাল টু কোয়ালিটি ভাই আপনি জানবেন। হ্যাঁ, ক্রিটিক্যাল টু কোয়ালিটি এরিয়াতে যারা কাজ করবে ওরা সবাই যাতে হচ্ছে ওদের সিভিল সার্জন বা হচ্ছে ওইখানে সিটি কর্পোরেশনের যে ডাক্তার আছে উনি এটা হচ্ছে সার্টিফাই করবে যে তাদের কাছে তাদের কোনো ছোঁয়াচে রোগ নাই। জি ভাইয়া বুঝতে পেরেছি। না আপনার সিটি কর্পোরেশন থেকে কি ভাই, সিটি কর্পোরেশন থেকে এটা যেটা হয় যে জেলা কি যেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর, মানে হ্যাঁ এটা সিটি কর্পোরেশন, এটা সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর দেয়, সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর। হোটেল ইন্ডাস্ট্রিটা আমি রেখে গিয়েছিলাম। হোটেল ইন্ডাস্ট্রি, এই হোটেল ইন্ডাস্ট্রিটার ক্ষেত্রে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দুইটা, যে হোটেলে যে এটা 5 স্টার 3 স্টার 4 স্টার এটার জন্য একটা অনুমোদন নিতে হয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে। আর একটা বিষয় আপনারা জানেন যে 5 স্টার হোটেলে বাধ্যতামূলক ভাবে বার থাকতে হবে, বার অর্থাৎ মদ বিক্রির লাইসেন্স থাকতে হবে। সো এই মদ বিক্রির লাইসেন্সের জন্য আবেদন করতে হয় হচ্ছে বাংলাদেশ ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোলের কাছে, ঠিক আছে? সো এই একটা ইয়া বাদ গিয়েছিল, আমি সেটা এখানে ইনক্লুড করে দিলাম। আমার সামনে ইচ্ছা হচ্ছে বাংলাদেশে 44টা ইন্ডাস্ট্রি আছে। তো এই 44টা ইন্ডাস্ট্রির জন্য আমি বেসিক্যালি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে করবো। আরেকটা বিষয় অনেকে আবার জিজ্ঞাসা করতে পারেন, ভাইয়া এটা তো বুঝতে পারলাম গার্মেন্টস, টেক্সটাইলের কি অবস্থা? টেক্সটাইল আর গার্মেন্টস একই রকমের ভাইয়া, শুধুমাত্র ওদের যেটা হয় যে মালিক যে মালিকের যে অ্যাসোসিয়েশনটা আছে, শুধু এই অ্যাসোসিয়েশনে একটা ছোট প্রবলেম আছে। অ্যাসোসিয়েশনটা হচ্ছে আপনার আলাদা একটা অ্যাসোসিয়েশন থেকে নিতে হবে। বিজিএমই হচ্ছে গার্মেন্টস এর জন্য, আর বিকেএমই হচ্ছে গিয়ে আপনার নিট যে ইয়া আছে প্রোডাক্ট তৈরি করে তাদের জন্য, আর হচ্ছে বিটিএমইএ এরা বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনার যাদেরকে আমরা বলছি হচ্ছে আপনার কি বলে এটাকে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তাদের সদস্যপত্র হচ্ছে বিটিএমইএ থেকে হয়, ঠিক আছে? এই হচ্ছে টোটাল বিষয়টা, আর কিছুই না। ক্লিয়ার? সো দেখেন আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। আরেকটা জিনিস ভাইয়ারা অ্যাড করলেন যেটা হচ্ছে আচ্ছা ফুড প্রসেসিং, আচ্ছা ফুড প্রসেসিং এ প্রিমিসেস লাইসেন্স। জি ঠিক আছে ভাইয়া, ওকে বলেন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। হ্যালো, জি বলেন ভাইয়া। স্যার ওই যে অন্য টপিকস নিয়ে কথা বলতেছি, ওই যে একটু জোরে বলতে হবে ভাইয়া। জি শোনা যাচ্ছে কথা আমার? হ্যালো, জি বলেন ভাইয়া প্লিজ। আচ্ছা মানে রান্নার ঘর কি থাকা যাবে কোন ফ্যাক্টরিতে? সরি, রান্নাঘর হ্যাঁ রান্নাঘর থাকা যাবে কিনা ফ্যাক্টরির মধ্যে ভাইয়া? জি জি ভাইয়া সরি, রান্নাঘর ইয়া করা যাবে না, রাখা যাবে না, কারণ ফ্যাক্টরির মধ্যে কোনো প্রকার আগুনই জ্বালানো যাবে না, এটা নিষেধ আছে, ঠিক আছে? আচ্ছা সেই ক্ষেত্রে কি ইলেকট্রিক চুলো দিয়ে কি রান্না করা যাবে? না, কোনো প্রকার রান্না করা যাবে না, বাহিরে রান্না করবেন তারপরে সেটা ফ্যাক্টরিতে মানুষদেরকে খাওয়াবেন। স্যার ভিতরে বুঝি, একজন বলেন, আমি উত্তর দিয়ে দিচ্ছি, বলেন ভাইয়া। বলছি যে আমাদের ফ্যাক্টরির সামনে যে ফাঁকা জায়গা থাকে বাউন্ডারির মধ্যেই, সেক্ষেত্রে কি রান্না করা যাবে না ফ্যাক্টরির মধ্যে? হ্যাঁ ফ্যাক্টরির মধ্যে, বাট মানে ওখানে ফাঁকা জায়গা বাউন্ডারির মধ্যে, বাট আমাদের বিল্ডিং এর পাশে একটু দূরেই, সেক্ষেত্রে কি প্রবলেম হবে রান্না করা? না একটু দূরে, তাহলে ভাই সেপারেশন একটা ওয়াল লাগবে, ঠিক আছে? বাধ্যতামূলক ভাবে আপনাকে একটা সেপারেশন ওয়ালের ব্যবস্থা থাকতে হবে, ঠিক আছে? এটা একটা বিষয় আছে, ইম্পর্টেন্ট বিষয়।
জি ভাই, ওকে। ক্লিয়ার? স্যার স্যার যেসব ফ্যাক্টরি স্যার ক্যান্টিন আছে, ভিতর থেকে খাবারের ব্যবস্থা করা, দেখা গেল স্যার 3 তলায় ক্যান্টিন, 1 তলা 2 তলায় লোকজন কাজ করে, সেক্ষেত্রে তো এটা কি বুঝিনি ভাইয়া, যেখানে স্যার যে বিল্ডিং, একটা বিল্ডিং 5 তলা বিল্ডিং, দেখা গেল স্যার 4 তলায় ক্যান্টিন, ওখানে রান্না বান্না সবই হয় আর বাকি ফ্লোর গুলাতে প্রোডাকশন চলে। ভাই আমি একদম একদম স্ট্রেইট একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আমাদের আইনে খুব সুস্পষ্ট ভাবে বলা আছে যে ইনসাইড ফ্যাক্টরি কোনো প্রকার অগ্নি সংযোগ হবে না। অগ্নি সংযোগ বলতে কি ভাইয়া, যে বিদ্যুৎ কোনো প্রকার ম্যাচ বা কাঠি এগুলো দিয়ে কোনো প্রকার বৈদ্যুতিক কোনো কানেকশন বা এগুলো থেকে কোনো বিদ্যুৎ কানেকশন তৈরি করা যাবে না। ফ্যাক্টরিগুলোতে আগুন লাগার অন্যতম কারণ হচ্ছে এই যে এগুলো আপনারা যেগুলো বলছেন, এগুলো যে আপনারা রান্না করতে যান বা এই ধরনের কানেকশন দিতে যান, আপনারা ওয়্যার হাউসে বিদ্যুৎ কানেকশন রাখেন, এইগুলির জন্য। এই দেখেন আপনাকে আমি খুব স্পষ্ট ভাবে দেখাই, দেখেন এখানে দেখতে পাচ্ছেন কর্মক্ষেত্রে ধূমপান বা উন্মুক্ত আলো নিষিদ্ধকরণ। এখানে বলছে প্রতিষ্ঠানের যে কোনো স্থানে বিপজ্জনক হইতে পারে বা পরিদর্শক যে স্থানে নির্দেশ প্রদান করিবেন সেই রূপ স্থানে ধূমপান নিষিদ্ধ করিয়া এবং উন্মুক্ত আলো যেমন মোমবাতি, কুপি, দিয়াশলাই, গ্যাস লাইন ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ করিয়া এবং আগুন লাগিবার ক্ষেত্রে প্রয়োজনীয় গৃহীতব্য সাবধানতা সম্পর্কে সহজ বাংলা ভাষায় লিখিয়া লিখিত নোটিশ প্রতিষ্ঠানের দৃষ্টি গ্রহ স্থানে প্রদর্শন করিতে হইবে। দেখেন এই যে 66 নাম্বার বিধিতে এই কথাটা নিষেধ আছে, ঠিক আছে? সো আপনারা যদি কোনো আগুন যদি কোথাও প্রজ্বলন করেন, অর্থাৎ কোথাও যদি আগুন, আমার বাংলা খুব একটা বেশি সুবিধার না, বাংলা আমি খুব একটা বেশি, ইংলিশও ভালো পারি না, বাংলাও পারি না, জীবনে পারি না কোনোটাই আসলে, বুঝতে পারছেন? সো যেটা হচ্ছে যে অবস্থা যেটা দাঁড়িয়েছে সেটা হয় যে এই আগুনটা কি করা যাবে না, যেটা হচ্ছে যে আপনি কোনো জায়গাতে ইনসাইড ফ্যাক্টরির মধ্যে করা যাবে না। তবে আপনি যদি ফ্যাক্টরির মধ্যে কোনো রান্না বা এই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট রাখেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলক ভাবে একটা জিনিস করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনার এই রান্না বান্নার আয়োজন করতে হবে এমন একটা জায়গায় যেটা মেইন বিল্ডিং অনেক দূরে এবং সেপারেট দেয়াল ধারা, যে আপনার বিল্ডিং আছে যেটা যে যে কি বলে এটাকে, যে সেপারেশন ওয়াল ধারা, এটা কি করতে হবে, সেপারেটেড করে দিতে হবে। এবং সেটার ক্ষেত্রে ইন কেস অফ ফায়ার রিস্কের ক্ষেত্রে আপনাকে অনেক ক্ষেত্রে কি করতে হবে, ফায়ার ডোরও লাগানো প্রয়োজন হতে পারে, বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনাকে আমি প্রথমেই বললাম যে ভাইয়া বিদ্যুৎ জ্বালানো, আগুন জ্বালানো যাবে না, সেটা খুবই সিম্পল, বুঝতে পেরেছেন? তবে যদি কন্ডিশন অনুযায়ী কি করা যেতে পারে, এটা জ্বালানো যেতে পারে। ক্লিয়ার? না স্যার, এখন কথা হচ্ছে কি, ওই যে বললাম ইলেকট্রিক চুলাগুলো, এগুলো তো আগুন দেখা যায় না, এই জন্য বললাম আর কি। জি, ব্যবহার করা যাবে কিনা ইলেকট্রিক চুলা, রাইস কুকার, ওভেন? শর্ট সার্কিট হতে পারে কিনা বলেন তো ভাইয়া আমাকে। হ্যাঁ হ্যাঁ হইতে পারে, কিন্তু এরকম তো ওই যে আমরা কম্পিউটার ইউজ করতেছি, এটাতেও তো শর্ট সার্কিট হইতে পারে স্যার। হ্যাঁ হতেই পারে। হ্যাঁ জি জি জি, সেজন্যই বললাম আর কি। যেটা হচ্ছে আগুনের উদ্দেশ্যে, বুঝতে পারছেন, ইলেকট্রিক চুলায়ও আপনি এগুলো করবেন না ভাইয়া, ঠিক আছে? এটা নিষিদ্ধ। স্যার তেমন হলে তো আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতেই স্যার টি জোন থাকে, মানে ওরা ইলেকট্রিক কেটলি ইউজ করে চা সার্ভ করে, তো সেক্ষেত্রে তো স্যার ওটাও ইলেকট্রিক। আপনারা করেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন, এটা করা আসলে নিয়ম অনুযায়ী কিনা ঠিক না। কারণ হচ্ছে গিয়ে যে কোনো সময় এটা শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে, বুঝতে পারছেন? যেমন আপনারা কি করেন, আপনারা একটা কথা বলেন না যে বন্ডেড ওয়্যার হাউসের মধ্যে আপনারা ইলেকট্রিক কানেকশন রাখেন, অনেক কিছু করেন, আপনারা এসি পর্যন্ত লাগান, কিন্তু আপনার ফায়ার লাইসেন্সই পাওয়ার কথা না যদি আপনার এখানে কোনো প্রকার ইলেকট্রিক কানেকশন থাকে তাহলে। কিন্তু এখন বাস্তবতা, এটা আপনারা করেন, আমরা আসলে কিছু বলতে পারি না এটার ক্ষেত্রে, বুঝতে পারছেন? কিন্তু বাস্তবতা আমাদের হাতে ধরা পড়লে তখন আমরা কিন্তু এটা নিয়ে ঠিকই কথা বলি এবং আমরা এটার জন্য নন কনফর্মিটি দেই, ঠিক আছে, সেফটির ক্ষেত্রে। ক্লিয়ার? স্যার ওয়্যার হাউসে কি অ্যাডজাস্ট ফ্যানে লাগানোর কোনো পারমিশন আছে কি? ওয়্যার হাউস? জি স্যার। নো ওয়ে স্যার, কিন্তু সেটা লাগাবেন চার্জেবল, অর্থাৎ চার্জ দিবেন তারপরে লাগাবেন, আবার যখন কাজ শেষ হবে সরাই ফেলবেন, বুঝতে পারছেন? মানে হচ্ছে পোর্টেবল লাইট নিয়ে ঢুকবো, তারপরে পোর্টেবল এক্সস্ট ফ্যান নিয়ে ঢুকবো, এরকম কিছু ঢুকবেন, কিন্তু সেটা চার্জিং হবে, ডিসি হবে, পোর্টেবল ডিসি জি ডিসি, এসি না। জি জি পোর্টেবল। আচ্ছা ঠিক আছে। জি।
ক্লিয়ার? বলেন, আর কোনো প্রশ্ন না থাকলে আমি সামনের দিকে আগাচ্ছি। ভাই আমার একটা ছোট একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন ভাইয়া প্লিজ। একটা কোশ্চেন ছিল। আমার প্রশ্নটা হচ্ছে দুজনের মধ্যে পূর্বের আলোচনা ম্যাটারনিটি নিয়ে, ম্যাটারনিটি বেনিফিটের ক্ষেত্রে আমার একটা শ্রমিক, সে হচ্ছে একটা বেবি হয়েছে, বেনিফিট নিছে, আর্থিক বেনিফিট যেটা সেটা নিছে, এরপর দ্বিতীয় বেবিতেও নিছে, এরপরে তার প্রথম বেবিটা মারা গেল, এরপর সে তৃতীয়বার কনসেপ্ট করলো, সে কি ম্যাটারনিটি বিল পাবে? বেনিফিটটা অবশ্যই পাবে? পাবে, অবশ্যই পাবে। যতক্ষণ না পর্যন্ত তার দুটো বাচ্চা জীবিত না থাকে ততক্ষণ পর্যন্ত সে এটা পাওয়ার জন্য এলিজিবল। ক্লিয়ার ভাইয়া? রেফারেন্সটা ভাইয়া? রেফারেন্সটা শ্রম আইনে বলা আছে, যে আমাদের সেকশন নাম্বার হচ্ছে শ্রম আইনের সেকশন 46 এ খুব সুন্দর করে এটা বলে দেয়া আছে যে আপনি কোনো এমপ্লয়ি যতক্ষণ না পর্যন্ত দুটো বাচ্চা জীবিত না থাকে ততক্ষণ পর্যন্ত সে কি করবে, যে এটা পাবে। আমার আপনি একটু সময় দেন, আমি আপনাকে দেখিয়ে দিই। সেকশন 46 আসেন, সেকশন 46, এই যে সেকশন 46 এ কি করা আছে, যেটা বলা আছে খুব সুন্দর করে, যে বলা আছে কোনো মহিলা উক্তরূপ সুবিধা পাইবেন না যদি না তিনি তাহার মালিকের অধীন তাহার সন্তান প্রসবের অব্যবহিত পূর্ববর্তী 6 মাস কাজ করিয়া থাকেন। একটা। আর একটা জিনিস হচ্ছে কোনো মহিলা উক্তরূপ সুবিধা প্রদেয় হইবে না যদি তাহার সন্তান প্রসবের সময়ে তাহার 2 বা ততোধিক সন্তান জীবিত থাকে, তবে এক্ষেত্রে তিনি কোনো ছুটি পাইবার অধিকারী হইলে তাহা পাইবেন। তার মানে যেটা হচ্ছে যে কি বলছে, যে সন্তান প্রসবের সময় তার 2 বা ততোধিক সন্তান জীবিত থাকে, তাহলে ওই মহিলার সন্তান প্রসবের সময় জীবিত আছে কয়টা বলেন তো? একটা। তাহলে সে পাবে কি পাবে না, এখন আপনি বলেন। জি জি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, এবার আসেন সামনের দিকে যাই আমরা। একজন ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তিনি বলেছিলেন যে ভাইয়া আমাদের যতগুলা রেজিস্টার আছে, কতগুলা রেজিস্টার আমাদের মেনটেন করতে হবে, সেই রেজিস্টার গুলো একটা লিস্ট আপনি আমাদেরকে তৈরি করে দিবেন। দেখেন, আমি প্রথমত আজকে যতটুকু সময় পেয়েছি তা নিয়ে মোটামুটি একটা জিনিস বানিয়েছি। এটা হচ্ছে আমাদের শ্রম আইনে টোটাল রেজিস্টারের সংখ্যা হচ্ছে গিয়ে 30টা। এখান থেকে যেটা করেছি আমি সেটা হচ্ছে যে আমাদের জন্য কতগুলো, এখানে 28টা আমাদেরকে কি করতে হবে, যে কমপ্লায়েন্সের জন্য মেনটেন করতে হবে। যেমন একটা হচ্ছে গিয়ে সার্ভিস রুলস রেজিস্টার, একটা হচ্ছে ওয়ার্কার্স, থার্ড পার্টি ওয়ার্কার যারা আছে, থার্ড পার্টি ওয়ার্কারদের যেটা হচ্ছে যে একটা রেজিস্টার লাগে, সেই রেজিস্টার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, আইডেন্টিটি কার্ড এবং সার্ভিস বুকের জন্য রেজিস্টার, তারপরে হচ্ছে ওয়ার্কার রেজিস্টার, লিভ রেজিস্টার, ফাইন রেজিস্টার, তারপর হচ্ছে অ্যাডোলসেন্ট ওয়ার্কার রেজিস্টার, তারপর হচ্ছে ম্যাটারনিটি বেনিফিট রেজিস্টার, লাইম ওয়াশ অ্যান্ড পেইন্ট রেজিস্টার, তারপর হচ্ছে গিয়ে ময়েশ্চার রেজিস্টার, তারপর পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট রেজিস্টার, এছাড়াও যেটা হচ্ছে ক্রেইন অ্যান্ড আদার্স লিফটিং মেশিন টেস্ট রেজিস্টার, প্রেসার ভেসেল টেস্ট রেজিস্টার অর্থাৎ বয়লার টেস্ট রেজিস্টার যেটা আছে সেটা, তারপর হচ্ছে হেলথ টেস্ট রেজিস্টার, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ডেঞ্জারাস ইভেন্ট রেজিস্টার, compensatory weekly leave register, daily attendance and overtime register, তারপরে হচ্ছে গিয়ে পারমিশন অফ ফিমেল ওয়ার্কার্স ফর নাইট ডিউটি রেজিস্টার, ওয়েজেস রেজিস্টার, তারপর হচ্ছে ডিডাকশন ফ্রম ওয়েজেস ফর ড্যামেজ অ্যান্ড লস রেজিস্টার, তারপর হচ্ছে অ্যাডভান্স অ্যান্ড কালেকশন রেজিস্টার, কন্ট্রাক্ট রেজিস্টার যেটা আছে সেটা, তারপরে হচ্ছে গিয়ে ওয়েলফেয়ার অ্যাকাউন্টস রেজিস্টার, ট্রেড ইউনিয়ন মেম্বারশিপ রেজিস্টার, ফেডারেশন মেম্বারশিপ রেজিস্টার, কনফেডারেশন রেজিস্ট্রেশন মেম্বারশিপ রেজিস্টার, অ্যাপ্রেন্টিস রেজিস্টার এবং অ্যাপ্রেন্টিস ইফিসিয়েন্সি রেজিস্টার। এই হচ্ছে টোটাল 28টা রেজিস্টার, যেটা আইনের নিয়মে আপনাকে কি করতে হবে, সোশ্যাল কমপ্লায়েন্সের জন্য আপনাকে মেনটেন করতে হবে। এর বাহিরেও কিছু রেজিস্টার আছে, যে রেজিস্টার যেমন গ্রিভেন্স রেজিস্টার, তারপরে হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশন রেজিস্টার, এই ধরনের রেজিস্টার গুলো বেসিক্যালি এটা ভলেন্টারি রেজিস্টার, এটা আইনে কোথাও কিছু বলা হয়নি। তবে আমার একটা ইচ্ছা আছে এখানে এই যে রেজিস্টার গুলোর নিচে এই ভলেন্টারি যে রেজিস্টার গুলো তৈরি করতে হবে সেটারও একটা লিস্ট আপনাদেরকে আমার তৈরি করে দেওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে? তো বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, যে আমি আপনাদেরকে সুন্দর করে তৈরি করে দিব ইনশাআল্লাহ। দেখেন, আমি যে জিনিসগুলো আপনাদেরকে মুখে পড়িয়েছি, হ্যাঁ, এই যে যেমন নো ডিসক্রিমিনেশনের ক্ষেত্রে কি কি বলেছে সেটা, এই জিনিসগুলো আপনাকে স্লাইড করে পড়ানোর কথা ছিল আমার, কিন্তু আমি পড়াতে পারি না যেহেতু আমি স্লাইড তৈরি করার সময়টা পাইনি, শুধু মুখে বলে গিয়েছি আপনাদের জন্য। এবার আসেন, যেটা হচ্ছে শ্রম আইন অনুযায়ী
কতগুলো জায়গাতে আপনার কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে এই যে এখানে দেখেন, সবাই লক্ষ্য রাখেন, এই স্লাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্লাইড, যে আমাদের শ্রম আইনের অধীন কতগুলো বিষয়ে সরকারের অনুমোদন নিতে হবে সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমত যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে গিয়ে সার্ভিস রুলস। সার্ভিস রুলসটা আপনি সরকারের কাছ থেকে পাস করাতে পারেন একটা। তারপর হচ্ছে ফ্যাক্টরি লেআউট প্ল্যান আপনাকে কলকারখানা থেকে পাস করতে হবে। ক্যান্টিনের লেআউট প্ল্যান পাস করতে হবে। ফ্যাক্টরি লাইসেন্স আপনাকে কলকারখানা থেকে নিতে হবে। সেফটি কমিটি রেজিস্ট্রেশন আপনাকে কলকারখানা থেকে নিতে হবে। তারপরে যেটা হচ্ছে চাইল্ড কেয়ার লেআউট, এটা কলকারখানা থেকে নিতে হবে। মেডিকেল রুমের লেআউট কলকারখানা থেকে নিতে হবে। তারপর হচ্ছে পার্টিসিপেশন কমিটির পারমিশন আপনাকে নিতে হবে ডল, ডিপার্টমেন্ট অফ লেবার থেকে। ওয়ার্কিং আওয়ার পারমিশন, অর্থাৎ আপনার ওয়ার্কিং আওয়ার কয়টা থেকে কয়টা পর্যন্ত, সেটার পারমিশন আপনাকে গভর্নমেন্ট থেকে নিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার কন্ট্রাক্টিং এজেন্সি লাইসেন্স, এটা থার্ড পার্টি কন্ট্রাক্টিং এজেন্সি লাইসেন্স। যদি থার্ড পার্টি থাকে আপনার এমপ্লয়ি, সেক্ষেত্রে আপনাকে যারা লেবার সাপ্লাই দিবে তাদের কাছ থেকে এই লাইসেন্সটা নিতে হবে। তারপরে যেটা হচ্ছে যে আপনার ওয়ার্কিং আওয়ার ফর অ্যাডোলসেন্ট এমপ্লয়ি, অ্যাডোলসেন্ট এমপ্লয়ি যদি আপনি নিয়োগ দেন তাদের জন্য ওয়ার্কিং আওয়ার আলাদা হবে এবং তাদেরটা কি করতে হবে আপনাকে এখান থেকে মেনটেন করতে হবে। তারপরে আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের আইন অনুযায়ী সেটা হচ্ছে যে স্টার্টিং ওয়ার্ক ইন বাংলাদেশ, অর্থাৎ যদি আপনি বাংলাদেশে কোনো অফিস ওপেন করেন বা বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান হন, এইটার ক্ষেত্রে যেটা হবে যে আপনাকে বাধ্যতামূলক ভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা একজন জয়েন করতে পারছে না উনি, দাঁড়ান একটা মিনিট, ওনাকে একটু জয়েন করার ব্যবস্থা করে দিয়ে নিন। স্যার এই ফাঁকে একটা কথা বলি স্যার। বলেন স্যার প্লিজ। ওই যে ট্রেনিং এর একটা লিস্ট দিবেন বলেছিলেন, একটু মাথায় রাখেন। দিব ট্রেনিং এর লিস্ট অবশ্যই, আমি যেহেতু বলেছি অবশ্যই আমি দিব, আমি আমার ওয়াদা রক্ষা করব। বলেন। না ঠিক আছে। আর আপনি পারলে একটা স্যাম্পল দিয়েন আমাদের, যেন ওই স্যাম্পল বলতে মানে আমাদের ওই যে বিজ্ঞপ্তিটা আসলে কিরকম হওয়া উচিত একটা দিলে তারপর আমরা ওইটা ফলো করব। ঠিক আছে, ওকে, অবশ্যই। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেই বিষয়টা যে আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আপনার এরপরে যেটা হচ্ছে একজন এমপ্লয়ি যদি একাধিক প্রতিষ্ঠানে কাজ করতে চায়, অর্থাৎ একের অধিক প্রতিষ্ঠানে কেউ কাজ করতে চায়, তাহলেও সেক্ষেত্রে তাকে কি করতে হবে যে এটার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে তাকে পারমিশন নিতে হবে। তার মানে টোটাল পারমিশনের যতগুলো হচ্ছে জায়গা এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 10টা আর হচ্ছে 3টা 13টা জায়গা থেকে মোটামুটি আপনাকে পারমিশনটা কি করতে হবে, নিতে হবে। যে কলকারখানার ক্ষেত্রে এই জায়গাগুলোতে আপনার ম্যান্ডেটরি ভাবে কি করতে হবে, যে পারমিশন নিতে হবে। ক্লিয়ার? আমি মনে হয় আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি বিষয়গুলো। ঠিক আছে ভাইয়া, কন্ট্রাক্টিং এজেন্সি লাইসেন্সটা একটু ডিটেইলে বলবেন? এটা ভাইয়া থার্ড পার্টি, আপনাদের বাংলাদেশে যারা আপনার থার্ড পার্টি ম্যান পাওয়ার সাপ্লাই করে, ঠিক আছে, যারা আপনার প্রতিষ্ঠানে লোক দেয়, সিকিউরিটি গার্ড, ক্লিনার, তারপরে হচ্ছে কি মার্কেটিং এর পিপল, এদেরকে যারা যারা প্রোভাইড করে তাদের জন্য আসলে বেসিক্যালি এই বিষয়টা মেনটেন করতে হবে আপনাকে। ক্লিয়ার? মানে ফর এক্সাম্পল যদি আমি G4S থেকে সিকিউরিটি গার্ড নিই, তাহলে ওরা হচ্ছে ওদের থার্ড পার্টি ঠিকাদারি লাইসেন্স লাগবে বাধ্যতামূলক। আচ্ছা আচ্ছা, আর এটা কমপ্লাইন, তারা কমপ্লাইন কিনা এটা আমাকে চেক করে নিতে হবে। জি, এটা আছে কিনা, লাইসেন্সটা ভ্যালিড কিনা, এটা বেসিক্যালি আপনাকে এটা করতে হবে, যেটা চেক করতে হবে ওদের ওয়েবসাইট থেকে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে। এখানে ভাইয়া এখন একটা প্রবলেম দেখা যাচ্ছে যে অনেকেরই হচ্ছে যে যেমন সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করে, ওদের এই লাইসেন্সটা থাকে না। আমি যখন দেখি যে জিজ্ঞেস করি যে ওরা বলে যে অ্যাপ্লাই করেছে এখনো রিনিউ হয় না, ওদের আর লাইসেন্সটাই রিনিউ হচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে না কারণ আছে ভাইয়া, ওরা কমপ্লাই করছে না, এই জন্য ওদের লাইসেন্সটা রিনিউয়াল হচ্ছে না। যদি কমপ্লাই করতো তাহলে অবশ্যই ওদের লাইসেন্সটা ভাইয়া রিনিউ হতো। ওদেরকে সরকারকে হয় ওদের যেটা হচ্ছে যে গ্র্যাচুইটি ফান্ড ওপেন করতে হবে, অথবা যেটা হচ্ছে ওদেরকে গভর্নমেন্টের সঙ্গে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করতে হবে। কিন্তু ওরা যেটা করে যে হচ্ছে দুইটার একটাও করে না। না করার কারণে কি হয়, যে ওরা যেহেতু কমপ্লাই করে না এই জন্য আবেদন করে রেখে দেয়, লাইসেন্স আর রিনিউ হয় না। বুঝতে পেরেছেন? নিরাপত্তা তহবিলের কথা বলছেন না ভাইয়া? নিরাপত্তা, ওইটাই বললাম, ওইটার
সমস্যাটায় পড়ে, কারণ ওরা কমপ্লায়েন্ট না, নন কমপ্লায়েন্ট। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে বাধ্যতামূলক ভাবে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে 100% কমপ্লাই করতে হবে। আপনি যে কোম্পানিগুলোর কথা বলছেন এরা আসলে কমপ্লায়েন্ট না, এটা আসলে নন কমপ্লায়েন্ট অর্গানাইজেশন, ঠিক আছে? এই জন্য হচ্ছে এই সমস্যাটা হচ্ছে ভাই, ক্লিয়ার? এবং এই ক্ষেত্রে তো রিস্কটা পুরোটাই আমাদের উপর পড়তেছে। ডেফিনেটলি ভাই, অবশ্যই আপনাদের ঘরের উপরে পড়তেছে রিস্কটা, ঠিক আছে? থ্যাংক ইউ। ঠিক। যে আর কারো কোনো প্রশ্ন আছে? দেখেন এই এতটুকু বিষয়ের উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? অনেকে আবার কনফিউজ হয়ে যেতে পারেন যে চাইল্ড কেয়ারের লেআউট কি আলাদা নিতে হবে? না, লেআউট একটার মধ্যেই নিতে হয়, কিন্তু আইনে যতগুলো জায়গাতে বলা আছে ভিন্ন ভিন্ন ভাবে, সব জায়গায় এভাবে আলাদা আলাদা ভাবে বলেছে যে আপনাকে এটা এভাবে করে নিতে হবে, ঠিক আছে? সো এই জন্য আপনি চাইলে একবারও নিতে পারেন, অথবা যেটা হচ্ছে ভেঙে ভেঙেও আপনি আলাদা ভাবে নিতে পারেন, ঠিক আছে? কারণ ক্যান্টিনের যেটা করা হয়েছে, ক্যান্টিনকে কেন এইভাবে আলাদা লেআউট নিতে বলা হয়েছে, কারণ আপনারা জানেন যে ক্যান্টিনে একবার হামিম গ্রুপের ক্যান্টিনে আগুন লেগে 3 জন ওয়ার্কার মারা গিয়েছিলেন। এই জন্য তারা বলছে যে সাদে এবং গ্যারেজে কোনো অবস্থাতেই যেন ক্যান্টিন না করা হয়, সেটা সে করার জন্য বলেছে, যে ক্রস চেক করার জন্য বলেছে, বা এটাকে ভাবে করার জন্য বলেছে, যে বাধ্যতামূলক ভাবে যেন এই জিনিসগুলো না করা হয়। মেডিকেল রুম, খুব সেন্সিটিভ জায়গায় মেডিকেল রুমটা করা হয়, আর যেমন ধরেন জেনারেটর রুমের পাশে মেডিকেল রুম, এটা কখনোই হতে পারে না, এটা একটা জোক আর কিছুই না। তারপরে যেটা হচ্ছে যে চাইল্ড কেয়ার রুম করা হয় কোথায়? প্রোডাকশন ফ্লোরের সাথে, এটা হচ্ছে আরেকটা ডেঞ্জারাস কাজ, এগুলো করা যাবে না। এইসব বিষয়গুলো কি করতে খেয়াল করতে হবে, ক্লিয়ার? তমাল ভাই, আমার একটা জিনিস জানা ছিল একটু। কি ভাইয়া বলেন। কন্ট্রাক্টিং যে লেবার, সাপোজ আমরা লেবার নিচ্ছি, যাদের কাছ থেকে নিচ্ছি লেবার, ওনারা নিজেরাও হচ্ছে পড়াশোনা জানে না, বা এই কমপ্লায়েন্সটা তারাও মেনটেন করতে পারবে না, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আপনাদের নেওয়া বন্ধ করে দিতে হবে ভাইয়া, আপনাদেরকে বাধ্যতামূলক ভাবে এই ধরনের লোক নেওয়া বন্ধ করতে হবে, কারণ এই লোকরা মামলা করলে কিন্তু আপনি বিপদে পড়বেন। কেন পড়বেন? সেটা হচ্ছে গিয়ে যে এটা আপনার অথরিটিতে চলে আসে, যখনই আপনার এটা হবে তখন আপনাকে বাধ্যতামূলক ভাবে এটা সামলাইতে হবে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? জি ভাই, আমি শুনছি। জি, থ্যাংক ইউ। আপনাকে এই জন্য যেটা হচ্ছে যে কেয়ারফুলি এই কাজটা করতে হবে, যে আপনি কোনোভাবে জানি কোনো কারণে বিপদে না পড়েন, ঠিক আছে? যে আপনার বাধ্যতামূলক ভাবে লাইসেন্সটা আপনাকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, এগুলো করা যাবে না। যাদের লাইসেন্স নাই তাদের কাছ থেকে লোক নেওয়া যাবে না, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া, কোনো প্রতিষ্ঠানে যদি হচ্ছে যে ওনার এমপ্লয়ি, যে কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়ি যদি হচ্ছে যে একের অধিক প্রতিষ্ঠানে কাজ করে, ওই ক্ষেত্রে কি এই এনওসিটা কি নিবে, এমপ্লয়ার নিবে না এমপ্লয়ি নিবে? এটা অবশ্যই অলওয়েজ এমপ্লয়ার ভাইয়া। একই ব্যক্তিকে একই দিনে 2 প্রতিষ্ঠানে কাজ করাইতে দেয়া যাইবে না। কোথায় বলা আছে ভাইয়া? এই যে আমাদের মানে এটা আমারই প্রতিষ্ঠানে 2টা, বাট ওই এমপ্লয়ি যদি নিজে অন্য জায়গায় করে তাহলে তো সমস্যা নাই। কোনো সমস্যা নেই ভাইয়া। এটা বুঝতে পেরেছি। আমি যদি হচ্ছে যে আমার একজন এমপ্লয়িকে একই দিনে 2 জায়গায় কাজ করাই, ওইটা ক্লিয়ার নাও। একজন এমপ্লয়ের কাছ থেকে আপনি দৈনিক সময় কেনেন কত ঘন্টা? 10 ঘন্টা। 10 ঘন্টার বেশি সময় তো আপনি কেনেন না, তাই না? আসলে 8 ঘন্টা। 8 ঘন্টার বেশি সময় কেনার কোনো সুযোগ আপনার নেই। আপনি ওটি করাইতে পারেন, আরো 2 ঘন্টা কিনে নিতে পারেন, ঠিক আছে? সো এইটাই সর্বোচ্চ, এর বেশি কিছু না। এর বেশি কিছু করার কোনো সুযোগ আপনার নেই। ক্লিয়ার, থ্যাংক ইউ। জি বলেন। স্যার, সর্বনিম্ন কত ঘন্টা কাজ করালে স্যার 1 ঘন্টা বিরতি দিতে হবে? 6 ঘন্টা কাজ করলে 1 ঘন্টা বিরতি দিতে হবে। আচ্ছা, স্যার যে ফ্যাক্টরি 24 ঘন্টা চলে স্যার, সেখানে আসলে মানে প্র্যাকটিক্যালি কেমনে পসিবল স্যার? 3 শিফট যেখানে চলে, ফ্যাক্টরি চলে, তাহলে 7 ঘন্টা কাজ, 1 ঘন্টা বিরতি, ঠিক আছে? আইনে যেভাবে আছে সেটাই আমি বললাম আপনাকে, ক্লিয়ার? আচ্ছা আসেন, এবার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে আমি কমিটিটা আলাদাভাবে পড়াবো। আমি আবার বলছি, কমিটি যে বিষয়টা আছে সেটা আমি আলাদাভাবে আপনাদেরকে কি করব, পড়াবো। সো কমিটির ক্ষেত্রে কি বিষয় আছে সেটা একটু আমরা কথা বলি ইন ডিটেলস। সো কমিটির যেটা হবে যে আমাদের শ্রম আইনের ক্ষেত্রে যখন আপনি এই প্র্যাকটিস করবেন, কমপ্লায়েন্স প্র্যাকটিস করবেন, তখন সেক্ষেত্রে আপনাকে
টোটাল যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে 5টা কমিটি আপনাকে মেনটেন করতে হবে। আমি আবার বলছি 5টা কমিটি আপনাকে বাধ্যতামূলকভাবে মেনটেন করতে হবে। এর বাইরেও আরো কমিটি আছে, যেমন রিক্রুটমেন্ট কমিটি, আপনার যেটা হবে যে গ্রিভেন্সের বাহিরেও যেটা হয় যে অনেক ধরনের কমিটি প্রয়োজন হতে পারে আপনার, কিন্তু আইনে মূলত আইন যেটা হচ্ছে যে মূলত আপনাকে বলছে 4টা কমিটি, আর গ্রিভেন্স হ্যান্ডলিং কমিটিটা একটা এক্সট্রা কমিটি যেটা আপনাকে কি করতে হবে যে মেনটেন করতে হবে। তো আসেন একটা একটা করে আমরা কথা বলি। সর্বপ্রথম হচ্ছে গিয়ে কমপ্লেইন কমিটি। কমপ্লেইন কমিটিটা সবসময় মনে রাখবেন যে এই কমিটিটা হচ্ছে আমাদের এন্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি বললে আমরা চিনি ভালো, কিন্তু এটা আসলে এন্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি না, এটাকে আসলে মূলত আইনে বা সব জায়গায় বলা হয়েছে কমপ্লেইন কমিটি। এই কমপ্লেইন কমিটির মেম্বার ন্যূনতম হবে 5 জন, এর অধিকাংশ সদস্যই হবেন নারী, এবং এর একটা জিনিস হবে সেটা হচ্ছে যে চেয়ারম্যানও হবেন নারী, আর বাকি যে 2 জন থাকবেন চাইলে তারা নারী হতে পারেন, চাইলে পুরুষও হতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন একটা বিষয়, এই ধরনের কমিটিগুলো আপনি তৈরি করবেন কিভাবে, এটা একটা কিন্তু প্রশ্ন, যে এই ধরনের কমিটিগুলো আপনি কিভাবে তৈরি করবেন। এই ধরনের কমিটিগুলো আপনি সাধারণত তৈরি করবেন হচ্ছে গিয়ে কি দিয়ে, অফিস অর্ডার দিয়ে। আমি আবার বলছি, এই ধরনের কমিটিগুলো আপনি স্বাভাবিকত তৈরি করবেন হচ্ছে অফিস অর্ডার দিয়ে। অফিস অর্ডার দিয়ে আপনি এই কমিটিগুলা তৈরি করবেন, এবং এই অফিস অর্ডার খুব সহজ। আপনি একটা উপরে লিখবেন অফিস আদেশ, এটা লিখে তার মধ্যে ভিতরে লিখবেন যে শ্রম আইনের এত ধারা মর্মে আমরা কি করছি, একটা কমপ্লেইন কমিটি তৈরি করলাম। কমপ্লেইন কমিটির নিচের যে সদস্যগণ এই হচ্ছে সদস্যগণ, এবং যেটা হচ্ছে তার নিচে মালিকের একটা সিগনেচার করে দিবেন, ব্যাস আপনার কমিটি হয়ে গেল। এর বাহিরে আর কিছু লাগবে না, শুধু একটা অফিস আদেশ প্রয়োজন। এবার আসেন সেফটি কমিটি। সেফটি কমিটির ক্ষেত্রে ছোট্ট একটু ঝামেলা আছে, কারণ সেফটি কমিটিটা মূলত হচ্ছে গিয়ে আপনারা দেখবেন এটাকে সেফটি কমিটিটাকে বলা হয় যে মালিক এবং শ্রমিকের সমান সংখ্যক রিপ্রেজেন্টেশনে কি হয় যে সেফটি কমিটি গঠন করা হয়, এবং সেফটি কমিটির ক্ষেত্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং বাকিরা সবাই মেম্বার হিসাবে থাকেন, এবং ওনাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে মেম্বার রেশিও এমন হয় ন্যূনতম 6 জন, ম্যাক্সিমাম হচ্ছে 12 জন মেম্বার কি হবেন যে এই কমিটির মেম্বার হবেন, এবং এটার ক্ষেত্রে হচ্ছে 50% মালিক, 50% শ্রমিকের। এখন মালিক পক্ষেরটা মালিক দিবে, আর শ্রমিক পক্ষেরটা কে দিবে, শ্রমিক পক্ষেরটা দিবে হচ্ছে গিয়ে পার্টিসিপেশন কমিটি দিবে, অথবা যেটা হচ্ছে যে সিবিএ দিবে। সো পার্টিসিপেশন কমিটি যখন ইলেক্টেড হবে তার পরবর্তী 30 দিনের মধ্যে কি করতে হবে যে আপনাকে এই সেফটি কমিটিটা আপনাকে বাধ্যতামূলকভাবে গঠন করতে হবে। সো এই একটা ব্যবস্থা। আর একটা বিষয়, এটাও অফিস আদেশ দিয়ে হবে। অফিস আদেশ দিয়ে আপনি এই কমিটিটা গঠন করবেন, কিন্তু অফিস আদেশ করার আগে আপনাকে কি করতে হবে যে শ্রমিকদের কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটার সাইন করিয়ে নিতে হবে, এবং সেই রেকমেন্ডেশনে তাদের পক্ষের থেকে থাকবে এই সেফটি কমিটিতে, সেটা আপনাকে বাধ্যতামূলকভাবে সাইন করে আনতে হবে। এবার আসেন যেটা হচ্ছে সেফটি কমিটির কাজ কি কি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেফটি কমিটির কাজ কি কি হবে এবং সেফটি কমিটির মিটিং মিনিটস কি কি হবে, এই জিনিসগুলো একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। মিটিং কয়দিন পর হবে, ভ্যালিডিটি কয়দিন, এটা একটা বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে সেফটি কমিটিটার ভ্যালিডিটি হচ্ছে গিয়ে টোটাল 2 বছর, এবং এইটার মিটিং হবে প্রতি 3 মাস পর পর, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনাকে মাথায় রাখতে হবে। এবার আসেন সেফটি কমিটির কাজ করবে কি কি। এই যে এখানে যতগুলো কাজ দেখতে পাচ্ছেন, এই সবগুলো কাজ কে করবে, বাধ্যতামূলকভাবে সেফটি কমিটি করবে, ঠিক আছে? এই ফায়ার ম্যানেজমেন্ট, ফায়ার ড্রিল, তারপর হচ্ছে অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট, এই ধরনের যতগুলো কাজের কথা এখানে বলা আছে সবগুলো করবে হচ্ছে কে, করবে হচ্ছে কি সেফটি কমিটি। এটা বাধ্যতামূলকভাবে তাদেরকে করতে হবে। এরপরে আসেন পার্টিসিপেশন কমিটি। পার্টিসিপেশন কমিটির ক্ষেত্রে আচ্ছা একটা জিনিস দেখেন তো, আপনাদের প্রশ্ন আছে কিনা। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে সেফটি কমিটিটা কি করতে হবে, এটার অনুমোদন আনতে হবে হচ্ছে গিয়ে ডাইভ থেকে, ডিপার্টমেন্ট অফ লেবার থেকে সেফটি কমিটির অনুমোদন আনতে হবে আপনাদেরকে, বাধ্যতামূলকভাবে এই অনুমোদনটা আপনাকে আনতে হবে। ক্লিয়ার? বলেন ভাইয়া, এটা কি ইলেকশনের মাধ্যমে হবে না সিলেকশনের মাধ্যমে হবে? সিলেকশন ভাইয়া, ইটস নট ইলেকশন। ক্লিয়ার ভাইয়া? স্যার ওই সেফটি কমিটির কাজে যে তফসিল স্যার যে বিশ্লেষণ করা হয়েছে, ওখানে একটা চেকলিস্টের কথা বলা হয়েছিল আর কি স্যার। ওই চেকলিস্টটা সেফটি কমিটির কার্যাবলী, এটা তো তফসিল চারে মানে বর্ণনা করা আছে, তাই না? ওই তফসিল চারে এক জায়গায় বলা ছিল, আমার সঠিক মনে নাই, ওই চেকলিস্টের একটা কথা আসছিল
ওয়াক থ্রু বলে ভাইয়া, ওটা হচ্ছে ওয়াক থ্রু, মানে ওটা চেক লিস্ট থাকে বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী, বিভিন্ন ভাবে চেক লিস্ট করা থাকে, ওইভাবে যায় ফ্লোরে যায় ভিজিট করে দেন হচ্ছে ফাইন্ড আউট করে। ও আচ্ছা, চেক লিস্টের কথা আচ্ছা আমি বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, ওই চেক লিস্টটা আমি কোথায় পাবো? মানে আমি আসলে এটাকে আমরা নিজেরা তৈরি করব নিজেদের মতো করে? তৈরি করবেন ভাই, এটা কোথাও নেই ভাইয়া, ঠিক আছে? আসলে আমি খুঁজছি, এরকম কোথাও পাইনি। ওদের হলো নিজেদেরকে তৈরি করে নিতে হবে, নিজেদের তৈরি করে নিতে হবে। জি, আপনি যদি আরএসসি এর যদি কোনো কিছু থাকে মানে লিংক আপ থাকে, আরএসসি ওরা দেয় ওয়াক থ্রু, এরকম ওদের একটা চেক লিস্ট আছে, আরএসসি এর একটা প্রোগ্রাম আছে সেফটি কমিটি নিয়ে, ওখান থেকে পেতে পারেন। জি, থ্যাংক ইউ অমর ভাই। সেফটি কমিটির যখন মেয়াদটা শেষ হয়ে যায় এরপরের একটু যদি একটু ডিটেইলসটা বলতেন, কিভাবে নিউ ফরমেশন আফটার মানে সেফটি কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এটা কিভাবে হবে ভাই? এটা মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 45 দিনের মধ্যে আপনাকে সেফটি কমিটি তৈরি করতে হবে ভাইয়া, ঠিক আছে? প্রসিডিউরটা কি স্যার সেম হবে? প্রসিডিউরটা সেম মানে হচ্ছে কি, প্রথমে আপনি কি করবেন, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে এরকম করতে হবে। আপনাকে আমি বলে দিচ্ছি, আপনাকে প্রথমে একটা অফিস আদেশ করতে হবে। অফিস আদেশে বলতে হবে যে সেফটি কমিটির মেম্বার নমিনেশন প্রসঙ্গে একটা চিঠি দিবেন। কাকে দিবেন? হচ্ছে পার্টিসিপেশন কমিটিকে। যদি পার্টিসিপেশন কমিটি না থাকে তাহলে থাকবে সিবিএ, যদি সিবিএও না থাকে তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি সাধারণ যে এমপ্লয়িরা থাকবে তাদের কাছ থেকে আপনাকে এটা নমিনেশন নিতে হবে। কিন্তু যদি আপনার পার্টিসিপেশন কমিটি থাকে তাকে একটা চিঠি দিবেন যে সদস্য মনোনয়ন প্রসঙ্গে সেফটি কমিটিতে যেটা হচ্ছে যে সদস্য মনোনয়ন প্রসঙ্গে একটা চিঠি আপনি তাদেরকে দিবেন প্রথমে। সেই চিঠির মধ্যে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় থাকবে, সেটা হচ্ছে যে তাদের পক্ষের মেম্বার নমিনেশন দিতে হবে এবং কতজন মেম্বার নমিনেশন দিতে হবে সেটা আপনাকে বলে দিতে হবে, ঠিক আছে? দিয়ে চিঠিটা তাদেরকে দিবেন এবং একটা ফরম্যাট ধরিয়ে দিবেন। এই ফরম্যাটের মধ্যে তারা কি করবে, নামটা লিখে আপনাকে সুন্দর করে এটা সিগনেচার করে পার্টিসিপেশন কমিটি থেকে আপনাকে ফিরিয়ে দিবে। যখন দিবে, দেওয়ার পরে আপনি আবার একটা অফিস আদেশ করবেন। এই অফিস আদেশে যেটা হবে সেখানে আপনি লিখবেন যে সেফটি কমিটি গঠন প্রসঙ্গে, ঠিক আছে? এইটার হচ্ছে গিয়ে টাইটেলটা থাকবে, আদেশের টাইটেলটা থাকবে এইটা। সো এই এটা গঠন করবেন এবং সেখানে 1 2 3 4 5 6 এরকম দিয়ে সেখানে লিখবেন মালিক পক্ষের সদস্য, সেফটি কমিটির মালিক পক্ষের সদস্য মিস্টার XYZ, তারপরে হচ্ছে কি সেফটি কমিটির শ্রমিক পক্ষের সদস্য, এদের নাম মিস্টার XYZ লিখলেন। লেখার পরে যে এরপরে আপনি বলে দিবেন শ্রম আইনের এত ধারা অনুসারে আপনাদের প্রতিষ্ঠানের নাম লিখবেন। উক্ত প্রতিষ্ঠানে কি করা হলো, সেফটি কমিটি গঠন করা হলো এবং ইহার যাবতীয় কার্যক্রম শুরু হইবে আগামী এত তারিখ হইতে, ঠিক আছে? দিয়ে আপনি একটা কি করবেন, মালিকের একটা সিগনেচারের ব্যবস্থা করে দিবেন। ব্যাস, এটা হয়ে গেল। এরপরে আপনি 2টা কপি আপনি নোটিশ বোর্ডে দিয়ে দেন আর বাকি কাগজগুলো আপনার কাছে রেখে দেন। এই যে আপনি সেফটি কমিটিতে যে ওরা নমিনেশনটা দিয়েছে সেই নমিনেশনের কাগজটা এবং সেফটি কমিটির যে অফিস আদেশের যে কাগজটা যেটা মালিক স্বাক্ষর করেছে, এই দুটো কাগজ নিয়ে ফটোকপি করে 2টা কপি আলাদা নিয়ে আপনি যে চলে যাবেন হচ্ছে কি শ্রম পরিদর্শকের কাছে। শ্রম পরিদর্শক এটা দিবেন, দিলে পরে সে এটার উপরে সিল দিয়ে সিগনেচার করে রিসিভ করে রেখে দিবে, অ্যাপ্রাইজ করে দিবে। এবং যেটা হয় যে আপনি ওই ফটোকপির যে 2 কপি যেটা করবেন, 1 কপি তাকে দিয়ে আসবেন আর 1 কপি রিসিভ করিয়ে আপনি নিয়ে আসবেন। তাহলেই আপনার যেটা হয়ে গেল যে আপনার এই সেফটি কমিটিটা 100% কমপ্লায়েন্ট ভাবে হয়ে গেল। ক্লিয়ার? স্যার পার্টিসিপেশন কমিটির প্রত্যেক সদস্যই কি এই লেটারটা দিতে হবে, না হচ্ছে আপনার শুধু যে ওয়ার্কারের পক্ষ থেকে যে সভাপতি নির্বাচিত করা হয় তাকে? প্রতি কাকে লিখবেন ভাইয়া? প্রতি লিখবেন যে অংশগ্রহণকারী কমিটি, আর কিছু লিখতে হবে না, ঠিক আছে? এবার কে দেখলো না দেখলো এটা নিয়ে আপনার টেনশনের প্রয়োজন হবে না। অংশগ্রহণকারী কমিটি না থাকলে তখন প্রতিটা কি দেখবো, সকল মানে কর্মচারী এরকম? বা হ্যাঁ, এভাবে এছাড়া তার উপায় নাই, ঠিক আছে? জি, এছাড়া তার উপায় থাকবে না তখন আপনার দেয়ার। এখন ভাইয়া সকল কর্মচারীকে দিলাম, এখন এই ধরেন 1 2 জনের নাম কর্মচারীর মধ্যে দিল, দেওয়ার পরে মানে এটা সাইন করবে কে? মানে কর্মচারী যে মানে একজন তো আরেকজনকে নমিনি করতেছে, ঠিক না? তো এইখানে মানে কে কাকে নমিনি করলো? এখানে কি শ্রমিক কর্মচারীদের 10 15 জন বা 20 জনের সিগনেচার লাগবে না যে ওকে আমরা হয়ে
অবশ্যই আমরা একমত হয়ে এই তিনজনকে আমরা দিলাম। সবাই একটা মিটিং করবে, মিটিং করে তারা নির্ধারণ করে দিবে যে কে হবে কে না হবে, এটা তাদের বিষয়, বুঝতে পারছেন? আচ্ছা, সেক্ষেত্রে ভাই এরকম কি কোনো দিন তারিখ থাকে যে একটা আপনি যখন চিঠিটা দিবেন আগামী 3 দিন 5 দিন 7 দিনের মধ্যে আপনারা এই নাম দেন বা ওই চিঠিটা টাইম ফ্রেম বেঁধেই দিতে হবে, তাই না? তবে যেটা হয় যে এটা নিয়ে টাইম ফ্রেমটা আপনি লিখেও দিতে পারেন অথবা ওরালিও বলে দিতে পারেন, যেটা ভালো হয় আপনার জন্য, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে কি ভাই মানে আইনের কোনো রেফারেন্স আছে যে 5 দিন সময় এটা ব্যাপার আছে, 7 দিন আছে, ওই চিঠি দেওয়ার পরে এভাবে নাই করে দেয়নি ভাই, না স্পেসিফাই নাই। যদি ভাইয়া কিছু মনে না করেন, এই প্রসিডিউরটার যদি কোনো শর্টকাট থাকে যদি একটু শেয়ার করতে আমাদের। হ্যাঁ, বুঝি নাই, ফরমেশন এবং রিফরমেশন। আচ্ছা ঠিক আছে, ফরমেশন এবং রিফরমেশনের। ওকে ঠিক আছে, আমি এটা বানিয়ে আপনাকে সেফটি কমিটির একটু স্পেশালি। হ্যাঁ ওকে ভাই, আমি বানিয়ে দিব। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই সেফটি কমিটিতে কল্যাণ কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া একটু যদি বলতেন। সেফটি কমিটিতে কল্যাণ কর্মকর্তা কিভাবে নিয়োগ করা হবে? সদস্য সচিব কিভাবে নির্বাচিত হবে এই বিষয়টা ভাইয়া যেটা হয় এখানে আপনারা জানেন যে সদস্য সচিব কে হয় ভাইয়া সেফটি কমিটির সেফটি অফিসার। এখন আর ফায়ার কথা নাই ওখানে, সেফটি অফিসার। এই সেফটি অফিসারকে খুব সহজেই মালিক পক্ষ থেকে তার নাম প্রপোজ করা হবে, আর কিছুই না ভাইয়া, ঠিক আছে? এবং ফায়ার সেফটি অফিসার এবং সেফটি অফিসার দুইটা কি আলাদা জিনিস না? যে দুইটা আলাদা জিনিস। সেফটি অফিসার উনি ফায়ার সেফটি যত ধরনের সেফটি আছে সবকিছু কি করবে, উনি বেসিক্যালি মনিটরিং করবে, ঠিক আছে? স্যার এমনিতে সেফটি স্পেশালিস্ট কিভাবে হওয়া যায়, এর কি কোনো ডিগ্রি আছে নাকি? সেফটি অফিসার কথা কি স্যার আইনে কোথাও বলা আছে স্যার সেফটি অফিসার লাগবে? নেবোস নামের একটা সার্টিফিকেশন আছে, নেবোস। এই নেবোসটা হচ্ছে পৃথিবীব্যাপী এখন সবথেকে সমাদৃত সেফটির ক্ষেত্রে সেফটি কোর্স হিসাবে, ঠিক আছে? আপনি যেটা করবেন নেবোসটা করতে পারেন কিনা দেখেন। যদি নেবোসটা খুবই কঠিন একটা পরীক্ষা এবং এটা পাস করাও কঠিন, আপনারা যদি এইটা করতে পারেন এই কোর্সটা, তাহলে ধরেন যে আপনার স্যালারি যখন সেফটি ম্যানেজার আপনি হবেন তখনই আপনার স্যালারি শুরু হবে 3 লাখ থেকে 2.5 লাখ। সেফটি অফিসারের কথা স্যার আইনে কোথাও আছে কি স্যার? সেফটি অফিসারের কথা আইনে আছে, জি। সেফটি অফিসার আগে এটা বেসিক্যালি যেটা হচ্ছে ফায়ার সেফটি ছিল, তো এটাকে আবার যেটা হয়েছে যে এবার এই 300 জন 500 জন থেকে 300 জন করা হয়েছে, করে সেখানে বলা হয়েছে সেফটি অফিসার, ঠিক আছে? এখানে ফায়ার সেফটি বলতে আর কিছু নাই। 2022 সালের সংশোধনীতে দেখবেন সেখানে বলা আছে, ক্লিয়ার? আরেকটা হলো ভাইয়া কমল ভাই, সেফটি কমিটি মানে আপনি নমিনেশন বলেন বা এই যে কমিটি যে লোকজনের করবে, মালিকের পক্ষে কি ধরেন মানে ম্যানেজার বা ওনার পক্ষে অন্য কেউ কি সাইন করতে পারবে? মালিকের পক্ষে যে কোনো ব্যক্তি থাকতে পারবে, মালিকের পক্ষে যে কোনো ব্যক্তি থাকতে পারবে, ঠিক আছে ভাইয়া? ওকে, এটা তো রেস্ট্রিকশন তো নাই, ডেজিগনেশন বা কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওই যে পার্টিসিপেশন কমিটি নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো, বলে ফেলেন ভাইয়া, বলেন। জি ভাইয়া, যেটা হচ্ছে একটা সিনারিও বলি। আমাদের একটা এমপ্লয়ি, সে হচ্ছে যে তাকে শোকজ দেওয়ার পরে সে আর কোনো যোগাযোগ করতেছে না, তো তাকে তো হচ্ছে যে আমরা চিঠি পাঠাইছি, চিঠি পাঠানোর পর ফার্দার প্রসিডিউরে গেছি। তো ইন্ডাস্ট্রির একজনের অ্যাডভাইসে তখন আমরা যেটা করছি যে যখন সে তার শ্রমিক পক্ষের কোনো প্রতিনিধিকে নিয়োগ করে নাই, তখন আমরা পার্টিসিপেশন কমিটির হচ্ছে যে হেল্প নিছি। তো সেটা কি প্রসিডিউরটা কি ঠিক আছে কিনা? আমি বুঝিনি আপনার কথাটা স্যার, আরেকবার বলেন তো আমাকে। ডিসিপ্লিনারি প্রসিডিউরে যখন একটা ওয়ার্কারকে যখন আমরা ভাইয়া ডিসিপ্লিনারি প্রসিডিউরে যখন ওয়ার্কারকে আমরা শোকজ দিছি, তারপরে থেকে সে আর আমাদের সাথে যোগাযোগ করে নাই, হ্যাঁ, তো এটাকে আপনার স্বচ্ছতা রাখার জন্য আমরা যেটা করছি যে ওকে তো রেজিস্টার ডাকে তো ওকে চিঠি পাঠাইছি, প্লাস হচ্ছে যে পার্টিসিপেন্ট কমিটিকে আমরা রিকোয়েস্ট রাখছি যে 2 জন ব্যক্তিকে মনোনীত করার জন্য, হ্যাঁ, তদন্ত কার্য পরিচালনা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য। এই প্রসিডিউরটা কি ঠিক আছে কিনা? ভাইয়া আমার মেসেজটা কি ক্লিয়ার? ভাইয়া জি, আপনি পার্টিসিপেশন কমিটির কাছ থেকে হেল্প নিতে পারেন।
জি জি প্রশ্নটা ক্লিয়ার। এটা স্যার একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, আপনি পার্টিসিপেশন কমিটির কাছ থেকে হেল্প নিতে পারবেন তার পক্ষে মেম্বার নিয়োগ করার জন্য, এটা আইনেই বলে দেয়া আছে। ঠিক আছে, ওকে জি, থ্যাংক ইউ ভাইয়া। জি জি বলেন বলেন প্রশ্ন বলেন। পার্টিসিপেশন কমিটিটা হচ্ছে আমাদের সরি আচ্ছা, আমি আবার একটু পড়াই, তারপরে আবার আপনাদের প্রশ্নগুলো করবেন। ঠিক আছে, মনে হয় আপনারা কেউ প্রশ্ন করছেন না যেহেতু, এই জন্য আমি পড়াচ্ছি এখন আপাতত। যে বিষয়টা সেটা হচ্ছে পার্টিসিপেশন কমিটি। পার্টিসিপেশন কমিটির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পার্টিসিপেশন কমিটির কিছু নির্দিষ্ট পদের বিষয় আছে। সে পদগুলো কি কি? সে পদগুলো হচ্ছে নাম্বার 1 হচ্ছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং মেম্বার, এবং এখানে সেক্রেটারি থাকবে ওয়েলফেয়ার অথবা এইচআর থেকে। ঠিক আছে, আর পার্টিসিপেশন কমিটির মেম্বারদের যে সংখ্যাটা হচ্ছে কি এমন, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন পার্টিসিপেশন কমিটির সংখ্যাটা হচ্ছে 50 থেকে 100 জনের ক্ষেত্রে 6 জন, এবং আপনার যেটা হচ্ছে 101 থেকে 400 হচ্ছে গিয়ে 10 জন, এইভাবে করে হবে এটা। সো এটা বেসিক্যালি পার্টিসিপেশন কমিটি হচ্ছে ইলেক্টেড একটা কমিটি। এই ইলেকশনটা আপনি কিভাবে করবেন সেটা এখানে খুব সুন্দর করে বলে দেয়া আছে। প্রথমে আপনাকে যেটা করতে হবে, ইলেকশন করার জন্য একটা ইলেকশন কমিশন ফর্ম করতে হবে, এবং এটার ক্ষেত্রে বলা আছে যে মালিকের সদস্য হবে 1 জন এবং শ্রমিকের যেটা হয় আগে ছিল 2:3, এখন বেসিক্যালি যেটা হচ্ছে সেটা এখন বলেছে যে মালিকের অনন্য 1 জন থাকবে। ঠিক আছে, তার মানে মালিকের যেটা হচ্ছে 1 জন থাকবে এবং বাকিদের যেটা হচ্ছে অন্য পরিমাণে থাকবে, কোনো সমস্যা নেই। সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ওনারা এই কমিশনটা যখন গঠন করা হবে সেক্ষেত্রে বলা হয়েছে যে কমিশনটা গঠন করার পরে ওনারা কি করবেন, একটা ইলেকশনের স্ক্যাজুয়াল ঘোষণা করবেন। স্ক্যাজুয়াল মানে হচ্ছে গিয়ে যে একটা কি বলবো এটাকে স্যার, যে আমার নির্বাচনী তফসিল ঘোষণা করবেন, এবং এই তফসিল যখন ঘোষণা করার পরে সেটা হচ্ছে যে তারা একটা ভোটার লিস্ট ফাইনালাইজ করবে। সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়ে তারা একটা ভোটার লিস্ট ফাইনালাইজ করবে। ফাইনালাইজ করার পরে তারপরে তারা ডিস্ট্রিবিউশন অফ নমিনেশন পেপার, তারা নমিনেশন পেপারটা কি করবে, ডিস্ট্রিবিউট করবে। এরপরে যে জিনিসটা হচ্ছে যে সিলেকশন অফ ক্যান্ডিডেটস, এরপরে তারা যেটা করবে নমিনেশন পেপার থেকে ক্যান্ডিডেট সিলেকশন করবে, এবং ক্যান্ডিডেট সিলেকশন করার পরে যে কাজটা করবে সেটা হচ্ছে যে তারা ইলেকশনের জন্য সিম্বল অর্থাৎ নির্বাচনের যে প্রতীক, সে প্রতীক বরাদ্দ দিবে। এরপরে হচ্ছে প্রমোশন ক্যাম্পেইন, অর্থাৎ এখানে কি হবে যে নির্বাচনী যে ক্যাম্পেইন আছে সেই ক্যাম্পেইনটা চলবে। তারপরে যেটা হবে ভোটিং হবে, ভোটিং এর পরে রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হবে, এবং ফাইনালি রেজাল্ট অ্যানাউন্সমেন্ট পরে সরকারকে 1000 টাকা চালান জমা দেওয়ার পরে তারা যেটা করবে সেটা হচ্ছে যে এই কমিটিটা গঠন করে তারা একটা সার্টিফিকেশন দিবে, এবং সার্টিফিকেশনের জন্য 1000 টাকা হচ্ছে গভর্নমেন্ট ফি। এভাবে করে গঠন হয়ে যাবে। এই কমিটিটার মেয়াদ থাকবে কত, 2 বছর, এবং প্রতি 2 মাস পর পর তারা একটা মিটিং করবে, এবং মিটিং মিনিটস আবার কি করতে হবে যে সরকারকে এটা ভেটেড করে, সরকারকে এটা অ্যাপ্রাইজ করার জন্য এই মিটিং মিনিটসটা পাঠাতে হবে। এটা কাকে পাঠাবে, যেটা হচ্ছে দলকে পাঠাবে। এই যেটা হচ্ছে যে মিটিং মিনিটসের যে বিষয়টা সেটা, তারপরে যেটা হচ্ছে এবং এটা পাস, এই কমিটিটার অনুমোদন কিন্তু দল দিবে। সো এইভাবে করে যেটা হবে যে এটা যে এই পার্টিসিপেশন কমিটির কার্যক্রম চলবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে যখন একটা প্রতিষ্ঠানে পার্টিসিপেশন কমিটি থাকবে তখন সেক্ষেত্রে যদি সিবিএ গঠিত হয় তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে পার্টিসিপেশন কমিটিটা কার্যক্রম স্থগিত হয়ে যাবে এবং এটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এটা কার্যকারিতা থাকবে না। ঠিক আছে, সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে এই পার্টিসিপেশন কমিটির ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পার্টিসিপেশন কমিটির প্রত্যেকটা মিটিং এ, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মিটিং এ যেটা হবে যে আপনার প্রিভিয়াস মিটিং এ যে জিনিসগুলো আলোচনা হয়েছে সেগুলো সমাধান হয়েছে কিনা সেটা বাধ্যতামূলকভাবে এনশিওর করতে হবে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে এই পার্টিসিপেশন কমিটির চেয়ারম্যান হবেন মালিক পক্ষের এবং ভাইস চেয়ারম্যান হবেন শ্রমিক পক্ষের, এবং প্রথম যে মিটিংটা বসবে সেখানেই ভাইস চেয়ারম্যানটা নিয়োগ করতে হবে। ঠিক আছে,
এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কোনো মেম্বার যদি ইলেক্টেড মেম্বার যদি রেজিগনেশন দেয় তাহলে সেক্ষেত্রে যেটা করা হবে সেটা হচ্ছে সিলেকশনের মাধ্যমে আরেকজনকে এটার মেম্বার তৈরি করা হবে, অর্থাৎ এটার মেম্বার হিসাবে নিয়োগ করা হবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল বিষয়টা। দেখেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে, বা কোনো আন্ডারস্ট্যান্ডিং এ কোনো প্রবলেম আছে কিনা, সেটা থাকলে একটু কষ্ট করে আমাকে বলবেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বলেন। দেখেন কার কার কি প্রশ্ন আছে, প্রশ্নগুলো করেন। স্যার এই যে 1000 টাকা গভর্নমেন্ট ফি বললেন, এই চলে গেলে সিলেকশনটা কে করবে? বুঝিনি ভাইয়া, বলেন কোনটা? স্যার পার্টিসিপেশন কমিটিতে কেউ যদি চলে যায় সিলেকশনটা কে করবে? ওই কেউ যদি রিজাইন দিয়ে চলে যায় আর এই কি। সিলেকশনটা স্বাভাবিকত আমরা যেটা করি, নিয়ারেস্ট যে ব্যক্তি থাকে প্রতিদ্বন্দ্বী যিনি করেন তাকে আসলে আমরা কি করি যে সিলেক্ট করে সেক্ষেত্রে তাকে আমরা এই পার্টিসিপেশন কমিটির মেম্বার হিসেবে নির্বাচিত করি। ঠিক আছে স্যার, জেনারেল সেক্রেটারি থাকাটা কি বাধ্যতামূলক কিনা? যেটা হবে যে এখানে পদ আসলে বেসিক্যালি তিনটা। প্রথম হচ্ছে তিনটা, আর একটা আছে চারটা। প্রথম যে পদটা সেটা হচ্ছে চেয়ারম্যান, এরপরে হচ্ছে ভাইস চেয়ারম্যান, এরপরে হচ্ছে গিয়ে সেক্রেটারি। এই সেক্রেটারিটা হবেন হচ্ছে গিয়ে ওয়েলফেয়ার বা এইচআর থেকে। ঠিক আছে, সো এটা থাকা বাধ্যতামূলক, অবশ্যই থাকতে হবে এই পদটা। ঠিক আছে ভাইয়া, ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের প্রসেসটা? ভাইস প্রেসিডেন্ট প্রথম যে মিটিংটা করবেন সেই মিটিং এ আপনাকে এটা একটা এজেন্ডা হিসেবে রাখতে হবে। ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করার, ভাইস চেয়ারম্যান নিয়োগ করার একটা এজেন্ডা থাকবে। ওই এজেন্ডায় ডিসকাশন করে ওয়ার্কারদের যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছে তাদের মধ্যে থেকে একজনকে আপনি ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ করবেন। ঠিক আছে কি বাবা, ক্লিয়ার? ভাইয়া চেয়ারম্যান আর সেক্রেটারি ওদের ক্ষেত্রেও কি হচ্ছে কি মানে ইলেকশন করে যে নির্বাচিত হয়েছে তাকে মানে নেওয়া হবে নাকি? চেয়ারম্যান হবে মালিক পক্ষের। আমি আবার বলি, চেয়ারম্যান হবে মালিক পক্ষের, ওনার কোনো ইলেকশন লাগবে না। শ্রমিক পক্ষে যারা থাকবে তাদের ইলেকশন লাগবে। ঠিক আছে, তার মানে ভাইস প্রেসিডেন্টেরটা লাগবে, তাই তো? জি 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 জি, ভাইস চেয়ারম্যান ভাই, প্রেসিডেন্ট না, ভাইস চেয়ারম্যান। সরি, চেয়ারম্যান, রাইট। ঠিক। নো স্যার 1000 টাকা স্যার গভর্নমেন্ট ফি এর কথা বলছেন, তো গভর্নমেন্ট ফিটা দিব কিভাবে স্যার? গভর্নমেন্ট ফি চালানের মাধ্যমে, ওদের একটা নাম্বার আছে, নাম্বারে একটা চালান আছে, সেই চালানের মাধ্যমে দিবেন। সিবিএটা কিভাবে গঠিত হয়? জি, সিবিএটা কিভাবে গঠিত হয় স্যার? সিবিএটা কিভাবে গঠিত? বেসিক্যালি যদি আপনার প্রতিষ্ঠান ট্রেড ইউনিয়ন থাকে, সো একটা ট্রেড ইউনিয়ন থাকে ওটাই সিবিএ। আর যদি একাধিক ট্রেড ইউনিয়ন থাকে তাহলে দুটো ট্রেড ইউনিয়নের মধ্যে যারা সর্বোচ্চ পরিমাণে ভোট পেয়ে নির্বাচিত হয় তারাই সিবিএ গঠন করে। থ্যাংক ইউ। ক্লিয়ার? সরি, হ্যাঁ ভাইয়া, হ্যালো, বলেন। আমি যেটা বলতেছিলাম যে ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রে। হ্যাঁ বলেন, ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের এমপ্লয়ি ওয়াইজ আমাদের 12 জন লাগে টোটাল, তো 6 জন থাকবে শ্রমিক প্রতিনিধি থেকে। তো এর মধ্যে কি যে হাইস্ট ভোট পাইছে তাকে আমরা আমি বুঝিনি আপনার কথাটা, আরেকবার বলেন তো ভাইয়া। বানাবো, নাকি এই 6 জনের মধ্যে আলাদা একটা ভোটিং হবে, যে বেশি ভোট পাবে এই 6 ভোটের মধ্যে সে হবে? না না, ওই ধরনের ভোটিং নাই। সভাপতি আমরা কাকে বানাবো? ফর এক্সাম্পল 6 জনের মধ্যে আমাদের এখানে 12 জন লাগে, তো 6 জন যেহেতু শ্রমিক প্রতিনিধি, 6 জনের মধ্যে যে বলেন 6 জনের মধ্যে যে এটা জাস্ট সিলেক্টেড হবে, তাই তো? ইলেকশনের ব্যাপার তো নাই। 6 জনের মধ্যে হাইয়েস্ট ভোট পাবে এরকম কাউকে দিতে পারি, অথবা এটা ফরমাল ইলেকশনের কোনো ব্যাপার নেই ভাই এটার ক্ষেত্রে। ঠিক আছে স্যার, একটা বিষয় যেটা বললেন যে ভাইস প্রেসিডেন্ট, এখন ভাই যদি একাধিক লোকজন হতে চায় সেই ক্ষেত্রে? হ্যাঁ বুঝিনি ভাইয়া, বলেন। যদি একাধিক লোকজন হতে চায়, 6 জনের মধ্যে দেখা যাচ্ছে একাধিক ব্যক্তি যদি হতে চায় ভাইস চেয়ারম্যান, তাই না? তাহলে সেক্ষেত্রে ওইটা ওই কমিটির মিটিং এ তারা কিভাবে এটা নির্ধারণ করবে সেটা তারা করুক, কিন্তু এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এইভাবেই এটা করতে হবে বা এইভাবে এটা করাটা বাধ্যতামূলক, এমন কোনো কিছু নেই ভাইয়া, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? থ্যাংক ইউ। স্যার আপনাদের
যদি আমরা ভোটিং এর সময় ভাইস চেয়ারম্যান মানে ভাইস চেয়ারম্যান পদে যদি তারা দাঁড়ায় সেক্ষেত্রে কি কোনো আইনগত সমস্যা আছে কিনা? প্রথমে ভাইস চেয়ারম্যান পদে না, এটা প্রথমে তো ভাইস চেয়ারম্যান পদ এরকম হয় না, বুঝতে পারছেন? প্রথমে তো জেনারেল একটা ইলেকশন হয়, ভাইস চেয়ারম্যান বা এই ধরনের কোনো পদের জন্য দাঁড়ানোর কোনো সুযোগ নেই। ঠিক আছে, ক্লিয়ার? মানে স্যার আগে ইলেকশনটা করে তারপর আর কি সিলেক্ট করবে কে ভাইস প্রেসিডেন্ট মানে ভাইস চেয়ারম্যান হবে বা আদার্স মেম্বার গুলো। আমি বুঝতে পারছি। ভাই আমার একটা সিম্পল কোশ্চেন ছিল। জি বলেন প্লিজ। জি ভাই, যদি মালিক পক্ষ এরকম যেহেতু আপনার সরকার থেকে একটা অধ্যাদেশ আসতে পারে যে 15% আপনার রিপ্রেজেন্টেশনে একটা ট্রেড ইউনিয়ন ফর্ম করতে পারে, এখন মালিক পক্ষ যদি এটাকে ব্লক করার জন্য 90% আপনার ইয়েতে আপনার ওয়ার্কারদের আপনার সমর্থনে যদি একটা ট্রেড ইউনিয়ন গঠন করতে চায়, মানে অন্য ট্রেড ইউনিয়ন যাতে গঠন করতে না পারে সেটাকে ব্লক করার জন্য, সেটা কি লিগ্যালি ইয়ে হবে, ভালো হবে নাকি খারাপ? লিগ্যালি সেটা ভায়াবল ভাইয়া, কারণ হচ্ছে কি একটা ট্রেড ইউনিয়নের সদস্য দুটো ট্রেড ইউনিয়নের সদস্য হতে পারবে না। তো আপনার যদি মিনিমাম কি হবে যে একটা ট্রেড ইউনিয়ন করতে 15% লোক দরকার হয়, তাহলে যদি 90% লোক দিয়ে যদি একটা ট্রেড ইউনিয়ন অলরেডি এক্সিস্টিং থাকে তাহলে তো 10% তাহলে তো আর 5% লোক কোথেকে আনবে? বাড়ি থেকে তো আর আনা সম্ভব না, তাই না? সো সেক্ষেত্রে ডেফিনেটলি সেকেন্ড আর একটা ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে না। ক্লিয়ার? মানে এটা যদি আমার কাছে কোনো ফ্যাক্টরি এটা মানে সাজেশন চায়, তাহলে আমি কি তাকে বলবো যে না এটা লিগ্যালি অ্যাপ্রুভড, এটা করতে পারে না? অবশ্যই আপনি বলবেন যে ভাই লিগ্যালি এটা সম্ভব না, কারণ আপনার 90% লোক যদি অলরেডি একটা ট্রেড ইউনিয়নে থাকে তাহলে একজন ব্যক্তি তো দুটো ট্রেড ইউনিয়নের সদস্য হতে পারবে না, তাই না? সো সেক্ষেত্রে এটা পসিবল না। এটা ভাইয়া অনেক, এটা একটা ট্রেনিং এর মতো অনেক ফ্যাক্টরি এরকম চিন্তা ভাবনা করছে যে তারা 90% সমর্থনে ওয়ার্কারদের তারা কনভিন্স করবে বা তাদেরকে অ্যালাউ করবে যে তোমরা একটা ট্রেড ইউনিয়ন গঠন করো। আমরাই দেই, বুঝতে পারছেন? আমরাই এগুলো বুদ্ধি দেই যে বেসিক্যালি একটার একাধিক ট্রেড ইউনিয়ন হলে মারামারি হবে এবং ফ্যাক্টরিটার আসলে অস্তিত্ব থাকবে না। তখন আমরা বেসিক্যালি যেটা করি, এই যে দেখেন এখন বাংলাদেশে কিছু মানুষের আন্দোলন করা পেশায় পরিণত হচ্ছে, বুঝতে পারছেন? তো এখন যেটা হচ্ছে যে এই জন্য আমরা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য আমরা বলি যে ভাই একটার বেশি ট্রেড ইউনিয়ন করার রাস্তা খোলা রাখা যাবে না, বুঝতে পারছেন? তো এই জন্য আমরা এই বিষয়গুলো করে থাকি স্বাভাবিক। আমার ভাই একটা রিকোয়েস্ট ছিল ভাইয়া, সেটা হলো আমি তো দেখেন ফ্যাক্টরি পার্সন না, ফ্যাক্টরিতে মানে সেরকম আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি না। সো সেক্ষেত্রে আমার ট্রেড ইউনিয়ন সিবিএ বা কনফেডারেশন এই বিষয়ে আমার একটু জানার আগ্রহ ছিল। আমি আমার মানে কি সবথেকে ভালো ব্যবস্থা হচ্ছে ভাইয়া যে আপনি আপনার প্রতিষ্ঠান থেকে, আপনি তো প্রাইমার্কে আছেন, প্রাইমার্ক থেকে একটা ছোট্ট একটা চায়ের দাওয়াত দেন, আমরা একদিন বসে আমি আপনাকে সুন্দর করে বুঝাই দিব যে কি কি বিষয় আছে, কি কোন বিষয়টা কোনটা কিভাবে ফাংশন করে, কারণ এগুলো নিয়ে আমি প্রচুর কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ আই হ্যাভ হ্যান্ডফুল এক্সপেরিয়েন্স রিগার্ডিং দিস। সো আপনি এটা করেন, যেমন কিছুদিন আগে আমাকে গত কয়েকদিন আগে জিপি ডাকছিল আমাকে, হ্যাঁ। সো এরকমের যদি আপনাদের যদি এরকম ইয়া থাকে আমাকে জানান, কোনো সমস্যা নেই। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। জি আসসালামু আলাইকুম। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। আমাকে ডাকেন, ডাকলে আমি আপনাকে এই ধরনের যত ইনফরমেশন আছে এই রিলেটেড সেগুলো আমি আপনাদেরকে বলে দিব, কোনো সমস্যা নেই। কারণ এই আইনটার জাকির নায়েক বলা হয় আমাকে, শ্রম আইনের। সো এর কারণ হচ্ছে কি ওই যে আমি জিনিসগুলো আপনাদেরকে ওইভাবে করে বলে দিতে পারি বা বুঝিয়ে দিতে পারি, বুঝতে পেরেছেন? সো এই জন্য আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানান। স্যার একটা রিকোয়েস্ট ছিল বলেন স্যার। স্যার পলিসি মেকিংটা অন্তত শেখাবেন স্যার ভালোভাবে। এই যে ভাই পলিসি মেকিং একটু পরেই শেখাবো। এই যে এইসব জায়গায় পলিসি মেকিং থেকে এগুলো পেয়ে যাবেন। এই যে পলিসি অ্যান্ড প্রসিডিওর, এখানে যখন পড়াবো তখন এই যে এই জিনিসগুলো বলে দিব যে কোনটা কোনটা কি করতে হবে, কিভাবে করতে হবে, কেন করবেন কেন করবেন না, এই জিনিসগুলো আর কি, এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? আর স্যার পিপিটি থেকে আমরা পাবো স্যার কোনটা? হ্যাঁ বলেন ভাইয়া। ভাইয়া হচ্ছে যে পিসি কমিটির হচ্ছে যে পোলের টাইমে ভোটিং এর সময় কি হচ্ছে দলের প্রেজেন্স লাগবে? কোনটা ভাইয়া পিসি কমিটি?
হচ্ছে যে যখন ভোট হবে পিসি কমিটির ইলেকশন যখন হবে ইলেকশনের সময় কি দল থাকবে কিনা ওদের প্রতিনিধি চেয়ে একটা চিঠি দিতে হয়, এটা আপনি দিবেন। থাকবে কি থাকবে না এটা ওদের বিষয়, ওরা যদি থাকতে চায় থাকবে, না থাকতে চাইলে নাই, শেষ। এটা হচ্ছে ওকে ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ। জি, এবার আসেন ক্যান্টিন। ক্যান্টিন একটা কমিটি আমাদেরকে কি করতে হবে ক্যান্টিন কমিটি। এবং ক্যান্টিন কমিটির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে মালিক শ্রমিকের সমান সংখ্যক মেম্বার থাকবে, এবং এখানে এইটার মূল দায়িত্বটা থাকবে হচ্ছে গিয়ে আপনার প্রতিষ্ঠানে যে ওয়েলফেয়ার অফিসার থাকবে তিনি আসলে বেসিক্যালি এই টিমটাকে লিড করবেন। এই ক্যান্টিন রিলেটেড যদি কোনো ডিসিশন যদি মালিক নিতে চায় তাহলে সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে তাকে কি করতে হবে, যে বাধ্যতামূলকভাবেই তাকে ওয়েলফেয়ার অফিসারের সঙ্গে কথা বলতে হবে, এবং ওয়েলফেয়ার অফিসার এবং এই টিম যেটা আছে ক্যান্টিনের যে টিম, এই টিমের সঙ্গে তাকে বাধ্যতামূলকভাবে কথা বলতে হবে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই টিম যেটা করবে এখানে কি ধরনের ইউটেন্সিলস থাকবে, অর্থাৎ আপনার ইয়েতে ক্যান্টিনে কি কি ধরনের ইউটেন্সিলস মানে বাসন কোসন থাকবে সেটা তারা নির্ধারণ করবে। এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে তারা ফুড প্রাইস তারা ফুডের প্রাইসটা কি করবে, তারা বাধ্যতামূলকভাবেই বেসিক্যালি ঠিক করবে। ফুডের প্রাইসটা কি হবে সেটা তারা নির্ধারণ করবে, এবং ফুডে কোনো প্রকার লাভ বা প্রফিট তারা করবে না, শুধুমাত্র যতটুকু কস্ট অতটুকুই কস্ট তারা এনশিওর করবে। ঠিক আছে, এটা একটা বিষয়, এটা বাধ্যতামূলকভাবে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমরা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে এই ইয়ের ক্ষেত্রে পুরো ইয়াটার ক্ষেত্রে আমাদের কমপ্লায়েন্সের ক্ষেত্রে আপনাকে একটা টিম গঠন করতে হবে। এই টিমটাতে তিনটা অংশ থাকবে, একটা হচ্ছে ফায়ার ফাইটিং, একটা হচ্ছে রেস্কিউ, এবং আর একটা হচ্ছে গিয়ে ফার্স্ট এইডার। এই ফার্স্ট এইডার যারা আছে এই ফার্স্ট এইডাররা বেসিক্যালি কি করবে, যে তারা বেসিক্যালি ফার্স্ট এইড দিবে, এটা 6% করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে টোটাল 18%। ঠিক আছে, এবং তাদের একটা ড্রেস কোড আছে, সেটা হচ্ছে ফায়ারের জন্য হলুদ ড্রেস, পেছনে লাল রঙে লেখা ফায়ার, রেস্কিউর জন্য হলুদ ড্রেস, পেছনে লেখা রেস্কিউ, আর ফার্স্ট এইডের ক্ষেত্রে সাদা পোশাক, তার পেছনে লেখা থাকবে হচ্ছে ফার্স্ট এইড। এইভাবে করে কি হবে যে আপনার বেসিক্যালি এটা আপনার নির্ধারিত হবে। আমাদের শ্রম আইনের ক্ষেত্রে এই বিষয়টা বাধ্যতামূলকভাবে আপনাকে কি করতে হবে, যে অনুসরণ করতে হবে কিসের ক্ষেত্রে, যে এই আপনার সোশ্যাল কমপ্লায়েন্সের ক্ষেত্রে। ঠিক আছে, সো এটা একটু কি করতে হবে, বাধ্যতামূলকভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? একজন কমপ্লেন করছে, মিস্টার রুবেল সাহেব, উনি বললেন শব্দটা শুনতে পাচ্ছে না, আসলে কি প্রবলেম? শোনা যাচ্ছে কিন্তু মাঝখানে একটু সমস্যা ছিল। শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওটা হয়তো নেটওয়ার্কের জন্য একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল। আর একটা বিষয় হচ্ছে কি, আমরা ইয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে গ্রিভেন্সের ক্ষেত্রে, গ্রিভেন্সের কমিটির কোনো নির্দিষ্টতা নেই। আমি আবার বলছি, গ্রিভেন্সের কমিটির কোনো নির্দিষ্টতা আইনে বলা নেই, কিন্তু গ্রিভেন্সের ক্ষেত্রে যেটা হবে যে আপনাদের মতো করে কম্বিনেশন করে আপনাদের যেভাবে ভালো হয়। তবে একটা জিনিস মনে রাখবেন যে গ্রিভেন্সের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হয়, গ্রিভেন্স একটা কমিটি করবেন যেখানে মালিক এবং শ্রমিকের রিপ্রেজেন্টেশন থাকবে। ঠিক আছে, এবং সেখানে আরেকটা জিনিস যে এমন লোককে করবেন এই কমিটির সদস্য যারা আপনার কমপ্লেইন বক্স, যে কমপ্লেইন বক্সটা থাকবে বা সাজেশন বক্স যেটা থাকবে প্রতিষ্ঠানে যেগুলো থাকবে, সেটা ওপেন করার সময় যেন তারা থাকে। বুঝতে পেরেছেন? কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এখানে কিছু গরমিল দেখা দেয়, এই গরমিলটা যাতে না হয় এই জন্য আপনি এমন অ্যাভেলেবল লোককে আপনার সাথে রাখবেন যে কিনা আপনার সঙ্গে কি করতে পারে, কোম্পানি দিতে পারে যে এই ইয়েটা করার জন্য, আপনার যে কাজটা করার জন্য, কারণ যাতে করে কোনো এমপ্লয়ি কি হয়, ডিপ্রাইভড না হয়। এই জিনিসটা আপনাকে বাধ্যতামূলকভাবে কি করতে হবে, যে লক্ষ্য রাখতে হবে। কিসের ক্ষেত্রে? যে আপনার গ্রিভেন্স হ্যান্ডলিং যে কমিটিটা আছে সেই কমিটিটা গঠন করার ক্ষেত্রে। ক্লিয়ার? সেটা বোঝা গেল কিনা? বিষয়টা বোঝা গেল কিনা আমাকে একটু কাইন্ডলি বলেন। দেখেন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি বলেন। আচ্ছা, দেখেন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে, কমিটিগুলোর বিষয়ে কারো কোনো কমপ্লেইন আছে কিনা? আর গ্রিভেন্স হ্যান্ডলিং এর জন্য যে কমিটিটা গঠন করবেন
সেটাও কিন্তু অবশ্যই আপনাকে বাধ্যতামূলক ভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে অফিস আদেশের মাধ্যমে এটা গঠন করতে হবে। আবার বলছি যে অফিস আদেশের মাধ্যমে আপনাকে কি করতে হবে, এটা গঠন করতে হবে। বাবা স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার অংশগ্রহণকারী কমিটির সদস্যরা কি গ্রিভেন্স কমিটির সদস্য হতে পারবে? অবশ্যই হতে পারবে, আইনগত কোনো বাধা নাই। ঠিক আছে, অফিস আদেশ দিয়ে যখন করবেন এটার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। ঠিক আছে, এবং এটার ক্ষেত্রে কোনো বাধা নাই। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, গ্রিভেন্স কমিটির কথাটা আইনে উল্লেখ নাই বললেন, তাহলে স্যার প্রত্যেকটা অডিটে আমাদের সোশ্যাল কমপ্লায়েন্স অডিটে এটা বাধ্যতামূলকভাবে কেন এই যে যায়? আপনারা লাইনে আসছেন না, আমি বুঝতে পারছি যে প্রশ্নটা কি হবে। দেখেন বিষয়টা হচ্ছে কি, আপনারা জানেন কিনা কেউ আমি জানি না, এটা হচ্ছে আইসিজে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অফ জাস্টিস। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অফ জাস্টিসের জন্য একটা ইন্টারন্যাশনাল ল, একটা আইনের মাধ্যমে এই কোর্টটা তৈরি হয়েছে। আমি আবার বলছি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কারণে যেটা হয়েছে যে এরকমের একটা ইয়া হয়েছে, যে আইন তৈরি হয়েছে। এই আইনটার 38 নম্বর ধারায় বেসিক্যালি কি বলা আছে, যে এই আইনটার যে আন্তর্জাতিক আইন, অর্থাৎ পৃথিবীতে যত আন্তর্জাতিক আইন তৈরি হয়েছে তার সোর্স বলা হয় হচ্ছে গিয়ে এই আইসিজের এই আইনটাকে। ঠিক আছে, এখন এই আইনটা 38 ধারা অনুযায়ী বলা হয়েছে যে পৃথিবীতে যত আইন হবে, যেটা হয় যে যত কনভেনশন হবে, যা কিছু হবে, এটার সিগনেটরি কান্ট্রিগুলোর জন্য ওই লটা কি হয়ে যাবে, যে তাদের জন্য বাধ্যতামূলকভাবে ফলো করা একটা অব্লিগেশন তৈরি হবে। এবং একটা জিনিস হচ্ছে যে পৃথিবীতে যত কনভেনশন বা এই ধরনের কিছু হয়, এগুলো ইউরোপিয়ান ইউনিয়নের 28টা কান্ট্রি প্লাস হচ্ছে গিয়ে ইউনাইটেড স্টেটস, এরা বলছে যে এই আইনগুলো যখন তারা সিগনেটরি হবে, সরাসরি তাদের কান্ট্রি ল হিসেবে তারা এটা ব্যবহার করবে, বা এটার জন্য তারা সিগনেটরি হবে, বা তাদের জন্য এটা বাধ্যতামূলক হবে ফলো করা। সো যেটা হয়, ইন্টারেস্টিং জিনিস, আপনাদের কাছ থেকে যারা পণ্য পারচেস করে, আমি আর বলছি যারা পণ্য পারচেস করে, তারা বেসিক্যালি আপনাদেরকে প্রথম ক্লাসের দিন একটা জিনিস দিয়েছিলাম, যে ইউএন গাইডিং প্রিন্সিপাল ফর বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস, এটার উপরে একটা গাইডিং প্রিন্সিপাল আপনাদেরকে দিয়েছিলাম। এটা বেসিক্যালি সালটা খুব সম্ভবত 2015-16 বা 2015, না তারও আগের সালের যেটা হয়েছে, যে একটা ইয়েটা ইউএন যে গাইডিং প্রিন্সিপালটা তৈরি করেছে, তৈরি করার পরে এটা ইউএন বেসিক্যালি কি করেছে, যে এটার যে প্রিন্সিপাল গুলো আছে এটাতে সাইন করেছে কারা, সাইন করেছে হচ্ছে কি এই যে আপনাদের যারা পণ্য কেনে, ইউরোপিয়ান কান্ট্রির যে বায়ার গুলো এবং ইউনাইটেড স্টেটস এর যে বায়ার গুলো, তারা কি করে, তারা এটা সিগনেটরি হওয়ার কারণে যেটা হয়েছে যে তাদের জন্য তো ওই আইনটা ফলো করা বাধ্যতামূলক, এবং তাদের দেশে যদি কোনো পণ্য যায় তাহলে সেই পণ্যটাও যেন তখন তারা যখন সোর্স করবে তখন অবশ্যই বাধ্যতামূলক কি করবে, যে তারা ওই কোড গুলো ফলো করে তারপরে পণ্য কিনবে। তো এখন বিষয়, আমরা তো সিগনেটরি না, তাহলে আমাদের জন্য কেন? কারণ হচ্ছে গিয়ে আমাদের জন্য এই জন্য বিকজ আমরা তো ওদের দেশে এই পণ্যটা সাপ্লাই করি, আমাদের বায়ার তো মূলত ওরাই স্যার, এই কারণে এটা ফলো করতে হবে। এখন যেটা হচ্ছে, আমরা যেহেতু ওরা আমাদের কাছ থেকে পণ্য পারচেজ করে, এই জন্য বেসিক্যালি ওরা আমাদের কাস্টমার হওয়ার কারণে আমাদেরকে যেটা করতে, আপনারা কি আমার কথা শুনতে পান? এখন দেখেন তো, এখন শোনা যাচ্ছে। মাঝখানে মনে হয় চলে গিয়েছিলাম আমি, না? আচ্ছা, এবার আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই ডিকার্বনাইজেশন একটা জিনিস আসতেছে সামনে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা সামনের দিনগুলিতে আপনাদের জন্য বড় আকারে একটা ইনভেস্টমেন্টের রাস্তা হয়ে আসবে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এই জন্য গ্রিভেন্সটা আপনাদের জন্য কি হয়ে গেছে, বাধ্যতামূলক হয়ে গিয়েছে, এবং ইউএন গাইডিং প্রিন্সিপালের মধ্যে গ্রিভেন্স নিয়ে বলা আছে। এরপরে আসেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনাদের কিছুদিন আগে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট যে বিষয়টা আছে, এটা নিয়ে বেশ প্রচন্ড প্রেসারের উপরে আপনাদেরকে যেতে হয়েছে। কেন? কারণ হচ্ছে 190 যেটা আছে, 190 আমাদের যেটা হচ্ছে, আপনি জানেন যে আইএলও যে কনভেনশন 190 পাস হয়েছে, যেটা এন্টি সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপরে হয়েছে। সো এই 190 কি করেছে, যে বেসিক্যালি
আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। চাপিয়ে দেওয়া মানে কি, আমাদেরকে এটা ফলো করতে হবে। তো ওদেরকে উপরে যেহেতু এটা হয়েছে, তখন ওরা আবার এটা কি করেছে যে আমাদের উপরে ইনডিরেক্টলি চাপিয়ে দিতে হয়েছে, কারণ ওদের কাছে পণ্য বিক্রি করতে হলে বাধ্যতামূলক ভাবে আমাদেরকে ওদের কমপ্লায়েন্সটা বাধ্যতামূলক মানতে হবে। এই কারণেই বেসিক্যালি এটা হয়েছে, এবং সেই কারণেই বেসিক্যালি এখন কি করছি যে আমাদের পরবর্তী প্রেসার হচ্ছে অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এটা খুবই বড় একটা প্রেসার আমাদের উপর দিয়ে এখনো যাচ্ছে ইনফ্যাক্ট। সো এটা হচ্ছে একটা বিষয়। ক্লিয়ার হলো কিনা বিষয়গুলো বলেন? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। সো এই গেল আমাদের কমিটির বিষয়। আমরা আগামীকালকে যে বিষয়গুলো পড়বো, আগামীকালকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমাদের শেষ ক্লাস এটা হবে আশা করি। সো সেটার ক্ষেত্রে যেটা হবে, আমরা প্রথমে পলিসি প্রসিডিওর গুলো পড়বো, তারপরে তড়িঘড়ি করার দরকার নাই স্যার, তড়িঘড়ি করার দরকার নাই স্যার। মানে স্যার আমি বলতে চাচ্ছি যে তাড়াতাড়ি করার দরকার নেই, আপনি সবাই নেন স্যার, আমরা রাজি আছি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি রাজি থাকেন আমার তো কোনো সমস্যা নেই। আমার ক্ষেত্রে আমার একটা দায়িত্ব হচ্ছে কি আপনাদেরকে শেখানো। আমি চেষ্টা করছি আপনাদেরকে জিনিসটা সঠিকভাবে শেখানোর জন্য, যাতে আপনারা শিখে ভালো করতে পারেন। বুঝতে পারছেন? এটা আমার একটা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, এই জন্য বললাম যে স্যার আপনি দরকার হলে আর 2টা দিন নেন, কিন্তু ক্লিয়ারলি বাসে করেন, তারা ওরার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমি আশা করি ইনশাআল্লাহ কালকে আমার শেষ হবে, যেহেতু আমার আশা করি তাড়াহুড়ো হবে না। সো এটা গেল একটা বিষয়। এই যে আমাদের যে বিষয়গুলো আছে, স্যার আপনি ক্যাপটাও দেখাইতে চাইছিলেন আর কি। ক্যাপ দেখাবো, এই যে আপনারা দেখেন কারেক্টিভ অ্যাকশন প্ল্যান। এই যে এখানে যেটা হচ্ছে যে আপনারা ক্যাপ কিভাবে লিখবেন বা কি বিষয়গুলো করতে হবে, সেই বিষয়গুলো এটা নিয়ে আমরা ইন ডিটেইলস কথা বলবো। ঠিক আছে? সো দেখেন আপনাদের স্লাইডগুলো স্যার আমি আর কিছু পড়াবো না। স্লাইডগুলো, হ্যাঁ স্লাইড পেয়ে যাবেন, স্লাইড নিয়ে চিন্তা করবেন না, স্লাইড পেয়ে যাবেন। জি দেখেন আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমার একটা কোশ্চেন ছিল ধারা 27(3) ক, সেটা হচ্ছে স্যার হচ্ছে লেবার রুলসে আছে 79-এ কোনো ওয়েলফেয়ার অফিসার যদি চাকরি ছেড়ে চলে যায়, তাহলে তার 15 দিনের মধ্যে কলকারখানা অধিদপ্তরকে অবহিত করতে হবে। এখন আমার কোশ্চেন হচ্ছে, অনেকে আবার রিজাইন দিয়ে চলে না যায়, ভালো অপরচুনিটি পাইলো, সে উইদাউট নোটিশে চলে গেল। এখন সিস্টেমেটিক্যালি আমি তাকে 3টা লেটার ইস্যু করলাম। এখন এই যে ও যে এভাবে চলে গেল বা উনি যে চলে গেল, এই ফরম্যাটটা আমি কলকারখানা অধিদপ্তরকে কিভাবে অবগত করব? রিজাইন দিলে তো আমি বললাম যে সে রিজাইন দিয়ে চলে গেছে, বাট এ তো রিজাইন দিয়ে চলে গেল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে যে বলছে যে একাধারে যদি কেউ 10 দিন অ্যাবসেন্ট থাকে তাহলে লেটার ইস্যু করতে হবে। জি, আমি মনে করেন কোনো ওয়েলফেয়ার অফিসার ভালো অপরচুনিটি পাইলো, সে রিজাইন না দিয়ে চলে গেল। এখন এই বিষয়টা আর কি কিভাবে আপনি 3টা চিঠি দিয়ে যেটা ক্লোজ করলেন, তাই না? 3টা চিঠি ক্লোজ করলেন, এই 3টা চিঠি সহকারে কলকারখানাকে একটা ফরওয়ার্ডিং পাঠাবেন যে এই ভদ্র মহিলা আমাদের এখানে কি ছিলেন, ওয়েলফেয়ার অফিসার হিসেবে ছিলেন, গত এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত উনি আমাদের এখানে নিয়োগপ্রাপ্ত ছিলেন। সো এখন বর্তমানে কি করেছেন, উনি আমাদের এখান থেকে চাকরি ছেড়ে চলে গিয়েছেন। কোথায় গিয়েছেন সেটা আমরা জানি না, এবং আমরা সেটা সম্বন্ধে কি না অ্যাওয়্যার না। সো এই জন্য আপনি কি করবেন যে ওই ইয়েগুলো সহকারে, চিঠিগুলো সহকারে বলবেন যে আমরা তাকে এই চিঠি দিয়েছি এবং ফাইনালি না পাওয়ার কারণে আমরা ধরে নিয়েছি যে সে আমাদের প্রতিষ্ঠানে আর কাজ করতে ইচ্ছুক নন। এই যে তার প্রমাণ, আমরা যে তাকে চিঠি দিয়েছি, দিয়ে আপনি ব্যাস ক্লোজ করে দিবেন, শেষ। আচ্ছা আচ্ছা, স্যার এই ক্ষেত্রে সময়কালটা কি স্যার? ওই 3টা চিঠি দেওয়ার পরে থেকে সময়কালটা শুরু? কারণ এখানে তো বলা ছিল যে 15 দিনের মধ্যে। প্রথম দিন চলে গিয়েছেন, দেখেন এইগুলো 27 দিনের কথা লেখা আছে, প্রথম থেকে তিনি অনুপস্থিত ছিলেন। না স্যার, মানে চিঠি পাঠানোটা আমি স্যার যে আমি যেটা চিঠিটা পাঠাবো এই ব্যাপারটা বললাম স্যার, যে আমার চিঠিটা কমপ্লিট প্রসেসটা হওয়ার পর, কমপ্লিট চিঠি দেওয়ার পরে কি আমরা হচ্ছে মানে কত দিনের মধ্যে এই চিঠিটা দিয়ে কলকারখানায় জানাবো? কত দিনের মধ্যে জানাবেন, তাই না? এটা বেসিক্যালি জি স্যার, যেদিন আপনি ওনার সঙ্গে জব সেপারেশন করলেন ফরমালি, সেই দিন এটা কলকারখানাকে জানাবেন। ঠিক আছে? তারপরে 3টা চিঠি কমপ্লিট হওয়ার পর 15 ডেজ এর মধ্যে জানাইতে হবে, তাহলে স্যার ভায়োলেন্স মানে স্যার 15 ডেজ এর মধ্যে তো 3টা চিঠি কমপ্লিট হবে না।
আমি ওটা বলিনি স্যার, জব সেপারেশন হওয়ার পরে 15 ডেজ এর মধ্যে করতে হবে। ওকে মানে ওকে স্যার স্যার, থার্ড লেটার ইস্যু করার 15 দিনের মধ্যে আর কি। জি স্যার, জি জি স্যার Thank you, ভায়োলেন্স এন্ড thank you, sir. স্যার স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন প্লিজ। স্যার ভায়োলেন্স এন্ড সেক্সুয়াল হ্যারাসমেন্টটা কি ওই কমপ্লেইন কমিটির আন্ডারে পড়বে না? এটা কমপ্লেইন কমিটি আসলে আচ্ছা আচ্ছা। জি শেষ করবো আজকের জন্য স্যার। ভাই আমার একটু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি যদি কোশ্চেনটা একটু আগে আপনাকে করছিলাম যে সেফটি কমিটিতে সদস্য সচিব কে হবে, আপনার উত্তর ছিল হচ্ছে সেফটি অফিসার হবে, কিন্তু বিধি 81(4) তো বলে দেওয়া আছে যেখানে হচ্ছে সেফটি কমিটির প্রথম মিটিং এ এটা সিলেকশন করতে হবে। কি এই সদস্য সচিব কে হবে? 2022 সালের সংশোধনী পড়েছেন স্যার আপনি? না ভাই পড়ি নাই। এটা 2022 সালের সংশোধনীতে খুব স্পষ্টভাবে বলে দেয়া হয়েছে যে সেফটি কমিটির সেক্রেটারি এখন থেকে বাই ডিফল্ট কে হবেন, বাই ডিফল্ট হয়ে যাবেন হচ্ছে গিয়ে আমাদের কি বলে এটাকে সেফটি অফিসার, যে ভদ্রলোক ঠিক আছে। এটা 2022 সালে এটা চেঞ্জ আসছে, ঠিক আছে, ওইটা একটু করতে হবে আপনাকে স্যার। জি বলেন ভাইয়া। 22 সালের যে লাস্ট অ্যামেন্ডমেন্ট আসছে, এইটা কি নতুন বইয়ে ইমপ্লিমেন্ট হয়েছে লেবার লয়ের? নতুন বইয়ে পাবেন, জি ভাইয়া পাবেন, নতুন বইগুলোতে পাবেন। নতুন বই যদি মার্কেট থেকে কিনে ফেলেন তাহলে আশা করি পেয়ে যাবেন ভাইয়া। ওইটা কোন বইটা ভালো হবে? জাস্টিস আজিজুল হক স্যারের একটা বই আছে, ওইটায় ভুল কম আছে, ওইটা কিনতে পারেন। স্যার আপনি একটা বই লেখেন না কেন স্যার আমাদের জন্য? আপনি যেভাবে বোঝান ওইভাবে ব্যাখ্যা দিয়ে দিবেন। সময় পাই না স্যার। স্যার একটা বই লেখেন আমাদের জন্য, ইনশাআল্লাহ আমরা সবাই কিনে নিই। না স্যার অবশ্যই স্যার, প্লিজ স্যার। আমি আসলে বই লিখবো না, শুনেন আমার আসলে ব্যবসার ধান্দা কম। আপনি হ্যান্ড নোট দেন, হ্যান্ড নোট দেন। আমি বলি স্যার, আমার আসলে ব্যবসার ধান্দা কম। আমি যেটা করতেছি সেটা আমি আপনাদেরকে বলি যে আমি কি করতেছি। আসলে এই ব্যবসা করার থেকে যখন বুড়ো হয়ে যাব, কথা বলতে পারবো না, তখন বই লিখবো। কিন্তু এখন আমি আপনাদের জন্য একটা খুব সুন্দর জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এটা হচ্ছে একটা অ্যাপস বানাচ্ছি আপনাদের জন্য এবং একটা ওয়েবসাইট বানাচ্ছি। ওখানে গিয়ে আপনি গুগলে যেমন কিওয়ার্ড লিখলে, যেমন টার্মিনেশন লিখলেন, টার্মিনেশন রিলেটেড আমাদের দেশের যে আইনগুলো আছে, শ্রম আইন, তার মধ্যে যেথায় যেথায় যা যা লেখা আছে সবগুলো সুন্দর করে চলে আসবে, বুঝতে পারছেন? এবং এটা অবশ্যই কি সহকারে, ব্যাখ্যা সহকারে। সো এইটা আমি আপনাদের জন্য করতে একটু সময় দেন আমাকে। সো আপনারা খুব দ্রুতই কি করবেন যে এটা পেয়ে যাবেন আশা করি, ঠিক আছে? আপনাদের খুব একটা বেশি কষ্ট হবে না, বুঝতে পারছেন? এটা আমি করতেছি, এখনো কাজ চলতেছে, কিছুদিনের মধ্যেই পাবেন, হয়তো মাস 2-3 মধ্যেই পেয়ে যাবেন হাতে আপনারা, ঠিক আছে? ভাইয়া আপনার এরকম একটা ছিল না লেবার ল পার্টনার? একটা ছিল ভাইয়া, ওটা বন্ধ হয়ে গেছে। ওইটা বেসিক্যালি আমরা কয়েকজন বন্ধু মিলে তৈরি করেছিলাম, কিন্তু এখন আসলে ওইটা আর পরে আর কন্টিনিউ করা হয়নি, বুঝতে পেরেছেন? জি ভাই কাইন্ডলি নাম বলবেন? জাস্টিস আজিজুল হকের শ্রম আইন নামে একটা বই আছে। ভাই হচ্ছে আমার ম্যাক্সিমাম বিজনেস ইউনিট গুলোতে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে 50 জন থেকে 100 জনের কাছাকাছি এরকম ম্যান পাওয়ার আছে। তো এক্ষেত্রে আমার সেফটি কমিটিটা আমি যেভাবে আসলে মানে করি, ডকুমেন্টটা যেভাবে রেডি করি, যদি আপনার সাথে শেয়ার করি, আপনি জাস্ট একটু আমাকে বলবেন যে আমি আসলে সঠিক আছি কিনা। তো এটা প্রথমে আমি যেটা করি তল ভাই, যে প্রথমে হচ্ছে আমার সেই বিজনেস ইউনিটে আমি একটা বিজ্ঞপ্তি দেই যে অমুক দিনে আমরা একটা সেফটি কমিটি গঠন করব। তো সেক্ষেত্রে সবার প্রথমে আমি যেটা দিই সেটা অমুক দিনে শ্রমিক প্রতিনিধি নির্বাচন করব সেফটি কমিটির। তো সবাই বিজ্ঞপ্তির মধ্যে যখন উপস্থিত হয় তখন শ্রমিক প্রতিনিধি আমি হাত উত্তোলনের মাধ্যমে সর্বাধিক সংখ্যক ভোটে আমি 3 জনকে নির্বাচন করি। এটা হলো আমার সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে দেখা যাচ্ছে যে আমি আমার মালিক প্রতিনিধি 3 জনকে নির্বাচন করি। তারপরে
ফোর্থ স্টেপ যেটা, সেটা আমি করি হচ্ছে মানে পূর্ণাঙ্গ একটা সেফটি কমিটি দাঁড় করাই। তারপরে দাঁড় করানোর পরে যেটা যেই ডকুমেন্ট আমি ফলো করি ভাইয়া, যে হচ্ছে প্রথম সভাটা ডাকি ওখানে সদস্য সচিব নির্বাচন করার জন্য। ওটা ডাকার পরে আমি একটা ফরওয়ার্ডিং লেটার হচ্ছে কলকারখানা অধিদপ্তরকে পাঠাই। এখন ভাইয়া এটা আসলে সঠিক আছে কিনা, যেহেতু আমার পার্টিসিপেশন কমিটি আমার অনেকগুলো বিজনেস ইউনিটে নাই। আপনার কতজন এমপ্লয়ি আছে ওই বিজনেস ইউনিটে ভাইয়া? 85 জন, 70 জন, কোথাও 70। জি ভাইয়া, ওইটা দয়া করে মালিককে রিকোয়েস্ট করে পার্টিসিপেশন কমিটিটা করে নিতে হবে, কারণ আদারওয়াইজ আছে আমার অনেক জায়গাতেই আছে, বাট কিছু কিছু জায়গায় সেটা নেই এই আর কি। জি ভাইয়া, তো ওই জায়গা কারণ আপনার ভাই সেটাই যে হাত দিয়ে করছেন ভাইয়া, এটা আসলে মনে হয় লিগ্যাল হচ্ছে না ভাইয়া, কারণ আইনে যেভাবে বলা আছে সেভাবে করাটাই আসলে আমার মনে হয় যে কমপ্লায়েন্স ভাইয়া। সো ওই জন্য আমি আপনাকে একটু রিকোয়েস্ট করব ভাইয়া, এটা আমার প্রসেস গুলো ঠিক আছে কিনা ভাইয়া, আমার প্রসেস গুলো ঠিক আছে কিনা। আপনি এখন পর্যন্ত যতটুকু বলছেন ঠিক আছে, কিন্তু ওই এক জায়গায় শুধু ঘাপলা ভাইয়া। ওই যে বলেন না ছেলের 99%ই ভালো, খালি এক জায়গায় সমস্যা, ওই এক জায়গায় সমস্যার জন্য পুরো 99% বাতিল হয়ে যায় ভাইয়া, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, আমি মনে করেন যে আমার কাজী ফার্মস লিমিটেড আমার হচ্ছে বিজনেস ইউনিট মনে করেন প্রায় 100 বা 150 মতো এর সাথে। তো এই 100-150 যদি আমি 100-150 ইউনিটের জন্য যদি আমি একটা মনে করেন যে টোটাল 3000 ইয়ার জন্য যদি আমি একটা সেফটি কমিটি রেডি করি, এইটা দিয়ে আমি সব জায়গায় পার্টিসিপেশন কমিটি রেডি করি, এইটা দিয়ে আমি সব সেফটি কমিটি গুলো বিজনেস ইউনিট গুলোতে রাখতে পারবো কিনা? পারবেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, শেষ করি তাহলে আজকে। স্যার বলেন, প্রশ্ন থাকলে সব মিলিয়ে যদি এমপ্লয়ি 50 এর নিচে দেখাই তাহলে কি করা লাগবে? তাহলে করা লাগবে না, 50 এর নিচে দেখালে করাইতে হবে না। তাহলে কোনটা কোনটা করানো লাগবে না? সেফটি কমিটি, পিসি কমিটি, এগুলো লাগবে না? না। আর কি? যে পাঁচটা কমিটি, পিসি কমিটি দুইটার একটাও লাগবে না। জি আচ্ছা। ফ্যাক্টরিতে যে শ্রমিকের সংখ্যাটা কি শুধু যারা প্রোডাকশনের সাথে জড়িত তারা, না সাপোর্টিং স্টাফ যারা আছে সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াবে? সব মিলিয়ে। একটা কোশ্চেন ছিল। বলেন ভাইয়া। ক্যান্টিনের ইয়েতে অপারেটিং কস্ট যেটা, হ্যাঁ, যে ক্যান্টিন অপারেশনের জন্য যে এমপ্লয়িদেরকে ধরে রাখা হলো, এটা তো মালিকই খরচটা দিবে নাকি হচ্ছে যে ক্যান্টিনের ফুড থেকে? অবশ্যই মালিক দিবে। ঠিক, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি ভাইয়া, তাহলে শেষ করি তাহলে আজকের জন্য। আমার কোম্পানি সম্পর্কে ভালো। ওকে ভাইয়া, জি, আসসালামু আলাইকুম। মানে